আমার টিম মেম্বার যারা রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, আপনারা নিশ্চয়ই জানেন ডর একটি হন্টেড শো। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা এই অনুষ্ঠানটি ধারণ করি এবং বিভিন্ন জায়গার গল্পগুলো এখানে উঠে আসে। হন্টেড প্লেসে যারা এই অনুষ্ঠানটি ধারণ করেন সুমন ও রেহান, আমার সাথে সাউন্ডে থাকেন লোবান। এছাড়া আজকে ডরের গল্পে থাকছে একটি টিম, তারেক, সোহেল, আসাদুল এবং ফরিদ। সবকিছুই উঠে আসবে আজকে হন্টেড প্লেসটিতে বসে। অনুষ্ঠান শুরুর আগেই আমরা সুমন এবং রেহানের সেই হন্টেড প্লেসে যাবার আগ মুহূর্তের কিছু অডিও সাউন্ড আপনাদেরকে শোনাবো। শুরু হচ্ছে ডরের 15তম পর্ব। ডর মানে ভয়। আবার ঘুরায় পাশে সায়দাবাদ লইছিস আমারে? সায়দাবাদ না বেটা, এটা গুলিস্তান। আমার শরীর ভালো না, আমার কিছু ভালো লাগতেছে না। কই পকেটে টাকা আছে তোর? না, আমার পকেটে নেই। তাহলে বাসে ঝুলে যেতে হবে। যেমনে না দোষ, আমি ঝুলে যেতে দোষ, আমার শরীরটা ভালো না। চল কোনো না। আচ্ছা তাহলে এসি বাসে? এখান থেকে সিএনজি মেনজিতে যাওয়া যাবে না? সিএনজি তো অনেক দূর হয়ে যাবে। গৌরীপুর যাবো আমরা এখান থেকে, বুঝতে পারছিস? জার্নিটা খুব ভালো, কারণ হচ্ছে পুরো হাইওয়ে, কোনো রাস্তা খারাপ না, বেশ মানে সময়ও কম লাগবে, মাত্র প্রায় 40 থেকে 50 মিনিট লাগবে। ও ওয়াও, খুব ভালো হয়েছে। তাহলে তুই একটা কিছু ব্যবস্থা কর, আমার জাস্ট বলবি যে বিআরটিসি সেটা তো ওঠ, আমি উঠে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি টিকিট কেটে নিয়ে আসি। এসি বাস প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম, কারণ এটাই হচ্ছে লাস্ট বাস দোস্ত, এরপরে আর বাস পাবো না। প্রবলেম থাকলে তুই কিছু করতে পারবি না, জিজ্ঞাসা কর তুই। আচ্ছা ঠিক আছে, তুই বস এখানে, তাহলে আমি টিকিটটা নিয়ে আসি। গুলিস্তান থেকে বাসে করে আমরা পৌঁছাই গৌরীপুরে। সেখান থেকে একটা সিএনজি ধরে আমি এবং সুমন পৌঁছে যাই চাঁদপুরের কচুয়া এলাকায়। তোর বলছিলাম না জার্নিটা অনেক ভালো হবে, দেখছো কোনো ধরনের তেমন কেন। বাবা কি জার্নি করালে, আমি তো সুস্থ হয়ে গেলাম। তাই? হ্যাঁ ভালো লাগছে, আই ফিল ফ্রেশ। ওকে, তো রাস্তায় ঝাঁকি নাই, এটা সবচেয়ে ভালো লাগছে। আমার ধারণা তোর সবচেয়ে ভালো লাগছে ভাড়ার টাকা তো আমি দিচ্ছি। ট্রু, ওইখানে মনে করো আমার মনটা ভালো হয়ে গেছে, মন ভালো হওয়াতে শরীর ভালো হয়ে গেছে। আমি বুঝতে পারছি মামা, তোমার কাহিনী আমি বুঝছি। তুই আমার আরো ভালো দেখতে চাস না? না, আর ভালো দেখতে চাই না। যা ভাড়া দিস। এখন আর ভাড়া দেওয়ার কিচ্ছু নেই মামা, চলো হাঁটতে হবে। মানে এই যে ওই ক্ষেত দেখতে পাচ্ছ, আচ্ছা এখানে ম্যাক্সিমামই আলু ক্ষেত এগুলো, তো আলু আর খাওয়া দেওয়া পাচ্ছি না তোকে, চল এই ক্ষেতের উপর দিয়ে হাঁটতে হবে, অল্প একটু হাঁটলেই আমরা পৌঁছে যাবো। আচ্ছা অল্প একটু তো, তাহলে চল। শীতকাল যতই আসতেছে শীতের মাত্রা কিন্তু বেড়ে যেতেছে, খেলা ততই বেশি মজা লাগতেছে। আই লাভ উইন্টার, কারণ আমি কি পরিমাণ ঘামাই তুই তো জানিস। শীতের দিনে আমি সব জায়গায় প্রেজেন্টেবল ভাবে যেতে পারি। আগে শীতটা খুব বেশি উপভোগ করতাম স্কুলে থাকতে, এই সময়টাতে মনে কর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যেত। তো তোর মাথা খারাপ আছে, তুই শীত এনজয় করতে স্কুলে থাকতে। ও পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষা শেষ হয়ে যেত, তখন মনে করছে একদম লেখাপড়া নাই, কিছু নাই, বিন্দাস। আমি তো রাত 10টায় ঘুমাইলেও পরের দিন সকাল 7টায় আমার পক্ষে উঠতে গেলে মনে হয় কি হলো লাইফটা। সকালে যদি উঠতে হয় শীতের দিনে। এত দূরে কি আমরা দুইজনে শীতের কথা বলতে আসছি? না, নট এট অল। আমরা এমন কথা শুনতে আসছি যে কথাটা শুনলে গরমের দিনেও শীত লাগতে শুরু করতে পারে, শীতের দিনও আপনি ঘেমে যেতে পারেন ভয়ে। রাইট। তো আমাদের সাথে আজকে যারা আছেন তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ তারেক মুন্সি। আর কে আছে আমার সাথে? আমি আছি মোহাম্মদ সোহেল রানা। আরো বেশ কিছু জন আছে, কিন্তু আমরা আস্তে আস্তে রিভিল করবো, আস্তে আস্তেই করি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে কাকে দিয়ে শুরু করতে পারি? ঠিক আছে। তারেক ভাই কি করছেন এখন? এখন আমি রেস্টুরেন্ট জব করছি। রেস্টুরেন্ট লাইনে জব করছেন? জি। পড়াশোনা শেষ আপনার? জি, পড়াশোনা শেষ। আচ্ছা, সেখানে কি কোনো মানে ডিসকাউন্ট যেতে পারে? আমরা দুজন একটু আবার মাঝে জার্নিতে একটু অবশ্যই পাবেন, আপনারা গেলে অবশ্যই। ওকে, কাজ হয়ে গেছে। ওকে, তারেক ভাই, ডটিমের শুনেছি বেশ কিছু এক্সপেরিয়েন্স আপনার আছে, আপনার লাইফে কিছু উদ্ভট রকমের ঘটনা বা অলৌকিক, যদি বলি অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। চলেন, আমরা যেহেতু এত অসাধারণ একটা সুন্দর জায়গায় বসেছি, যে জায়গাটার সৌন্দর্য পুরোপুরি নষ্ট করে দেয়, জায়গাটার ভৌতিক যে বিশ্লেষণটা আমরা পেয়েছি বা এখানে অনেকে যা এক্সপেরিয়েন্স করেছে, এই জায়গাটা সম্বন্ধে পরে বলি। বাট এই জায়গাটাতে আসার মূল কারণটাই হচ্ছে এটা, যে এই জায়গাটাতে লৌকিকতার বাইরে কিছু ঘটনা ঘটেছে, এবং সেজন্যই আমরা এই জায়গাটাতে এসেছি। আর এখনো পর্যন্ত আপনারা কেউ জানেন না যে এই জায়গাটার পেছনের কাহিনীটা কি আছে। সেটা একটু অপেক্ষা করেন, ধীরে ধীরে পেছনেই রাখি ওটাকে। হ্যাঁ, পরবর্তীতে সামনে নিয়ে আসবো। আপাতত যারা সামনে আছেন তাদের কথা শুনি। তারেক ভাই,
আমি রেস্টুরেন্টে জব করি, পুরন ঢাকা একটা রেস্টুরেন্ট, আমি ওটার নাম বলতে চাচ্ছি না। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি হচ্ছিল গোপালগঞ্জ। ওকে। ঢাকা আমি আছি 11 বছর ধরে। আচ্ছা, 6 বছর আগের ঘটনা। রেস্টুরেন্টের আশেপাশে রেস্টুরেন্টটা কোথায়? এটা হচ্ছে হলো ওয়ারিতে নাম বলতে চাচ্ছি না। তো রেস্টুরেন্টে আমার দেশের বাড়ি থেকে ছোট ভাই আসছে, আমি যেখানে ঘুমাই। আপনি কোথায় ঘুমান? আমি আসলে রেস্টুরেন্টে ঘুমাই। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব সাইডে 2টা জানলা আছে, দক্ষিণ সাইডেও আছে, পূর্ব সাইডে আছে। আচ্ছা, জানালার বাইরে কি রাস্তা? না, জানালার এক সাইডে আছে রাস্তা, দক্ষিণ সাইডে রাস্তা আছে, পূর্ব সাইডে একটা পুরনো বিল্ডিং আছে, ওখানে লোকজন থাকে না। কয়তলা রেস্টুরেন্টটা? রেস্টুরেন্ট হচ্ছিল দোতলা। আচ্ছা, তো পরে বিছনা করলাম, ছোট ভাইয়ের শুতে দিলাম, একসাথে শুয়েছি। তো শোয়ার পরে ছোট ভাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসতেছে না। কয়টা বাজে তখন? রাত তখন 1:30 বাজে, 1:30-2টা বাজে। জি হ্যাঁ। আমার ঘুম আসতেছে না, তো এক পর্যায়ে আমি শুয়ে মানে আমার ঘুম চলে আসবে, তো আমি মানে চেয়ে রয়েছি। এক পর্যায়ে দক্ষিণ সাইডের জানলা থেকে ভয়ঙ্কর একটা শরীরে কাটা, বিশাল বিশাল কাটা, কালো, মানে চেহারা মানে মিচমিচে কালো। তো আসতে যায়, কিন্তু ওই জানলায় থেকে যায়, মানে গ্লাসে। আচ্ছা, জানালা থেকে আসছে। ওই দিক দিয়ে ঢুকতে চাচ্ছিল। হ্যাঁ, ঢুকতে যাচ্ছে ভিতরে। ওই দিক দিয়ে পারে না, পরে আবার আসছে পূর্ব সাইডের জানলা দিয়ে। পূর্ব সাইডের জানলা আসতে গেছে, তখনও বেঁধে যায়। এক পর্যায়ে এরকম করতে করতে গ্লাস ঠাস করে মানে পূর্ব সাইডের গ্লাসটা ভেঙে যায়, ঢুকলো। আপনি তখন কি করছিলেন? তখন আমি চেয়ে রয়েছি, শুয়ে আছি। আপনি আপনার ভাইকে ডাকেননি বা কাউকে ডাকিনি আমি। আমার এরকম একটু সমস্যা মাঝে মধ্যে আমি এরকম দেখি, এই জন্য আমি কাউকে ডাকিনি। আমার আগেও দেখেছেন আপনি? হ্যাঁ, এরকম আগে পরে দেখেছি। আচ্ছা। তো ভেঙে একবার ডাইরেক্ট আমাকে জড়ায় ধরে। তো আমি একবার পুরো সিটা মানে সারাসারি মনে অনেক শক্তি খাটানোর পরে এক পর্যায়ে ছেড়ে দেয়। আমি পরে চিৎকার করে উঠি। চিৎকার করে ওঠার পরে আমার ছোট ভাই উঠে, ভাই কি হয়েছে, আমি ব্যাপার, তাড়াতাড়ি সবাই লাইট জ্বালাই দিছে। লাইট জ্বালাই দেওয়ার পরে ঠিক আছে, সুস্থ। পরে ওই যে আমাদের যে লোকজন ওখানে আরো থাকে, তো ওরা পানি নিয়ে আসছে, গরম পানি, ওইটা ছিটাই দিয়েছে। তারপরে মেয়াস আনছে, তারপরে যে মাপার যে পাথর, যে কেজি, যে ওইগুলো আমি বিছানার সাইড দিয়ে দিছে। দেওয়ার পরে সবাই তো আতঙ্ক, মানে ভয়েতে, মানে কি হলো অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার মতো এরকম। জানালা ভেঙে গিয়ে ভাঙা কাজ কি সবাই দেখতে পেয়েছে? হ্যাঁ, সবাই দেখতে পেয়েছে। আচ্ছা, আপনার শরীরে কি কোনো ধরনের কোনো দাগ বা কোনো কিছু ছিল? আপনি বলছিলেন যে কাটাওয়ালা কিছু একটা। হ্যাঁ, আমার শরীরে মানে কি, আমার দাগটা কোনো কিছুই ছিল না। আমাকে জড়ায় ধরছিল, মানে কি মনে হচ্ছে যে ভিতরে ঢুকে গেছে, কিন্তু আসলে কিন্তু কোনো কিছু ঢুকিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি রাত্রেবেলা ঘুম আসলো না। পরে সকালবেলা চলে গেলাম আমার ছোট ভাইরে নিয়ে দেশের বাড়িতে। তারপর দাদা নিয়ে গেল আর কবিরাজের কাছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে শরীর টরীর বন্ধ দিল, তাবিজ দিয়ে দিল। চলে আসলাম, মোটামুটি ভালো। 1.5 বছর আগের ঘটনা এটা। আমি যে আমাদের রেস্টুরেন্টের ব্যানার, রেস্টুরেন্টের অ্যাড করে ব্যানার, লিফলেট, এগুলো সবকিছু আমি মানে করি। 100 ব্যানার। তো 2 দিন ধরে 2 ভাগ করে, প্রথম দিন 50 করছি ব্যানার, করাইছি লোকের সাথে থেকে। আমি দেখাই দিছি যে এখানে এখানে লাগাইতে হবে। তো লাগানো, দ্বিতীয়বার 50 নিয়ে লাগানো শেষ। নারিন্দার ওখান থেকে তখন 12:30 বাজে। ওই যে ভ্যান গাড়িতে ওই যে তরমুজ বিক্রি করে, তখন তরমুজের সিজন ছিল। 15 থেকে 20টা ব্যানার লাগানো বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমরা যাবো গুপিবাগ। মোটামুটি লাগানো শেষ। আমার আবার একটু ভ্যান চালানোর শখ, মানে শখ জাগতেছে। আচ্ছা, তখন ভ্যানওয়ালা বললাম, ভাই আপনি বসেন, আমি একটু চালাই। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই। তো একবার পুরো ফাঁকা রাস্তা, তো অনেক চওড়া রাস্তা, তো অনেক জোরে চালাচ্ছি। তো একটা আমড়া গাছের নিচে এসে ভ্যানটা একবার উঁচু হয়ে উল্টে আমরা গাছের নিচে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার একজন রেস্টুরেন্টের লোক ছিল, তার হচ্ছিল পাও কেটে গেল, আর আমার হাত কেটে গেছে। আর ভ্যানালার কিছু হয়নি। তো একবার ভ্যানটা একবার পুরো উল্টে গেছে, শূন্য, একবার পুরো ফাঁকা, একবার সমান জায়গা। তখন হচ্ছিল 2:30-3টে এরকম বাজে। আচ্ছা, ভ্যানের কোনো কিছু হয়নি, আমাদের হাতটা কেটে গেছে। অনেক উপরে উঠে নিয়ে গেছে, মানে উপরে মন থেকে বলেন আমার মাথার সমান এরকম ভ্যান উল্টে গেছে, এরকম উঁচু হয়ে, মানে একবার সমান। এখানে মানে কোনো উল্টার কোনো কারণই নেই, ধাক্কা খাওয়ার কোনো জায়গা নেই, কোনো কিছু জায়গা নেই, কারোর সাথে কোনো কিছু ধাক্কা লাগি নেই, কোনো উঁচু জায়গা নেই, একবার হ্যাঁ কোনো কিছু নেই, একবার সমান জায়গা। তো ওখান থেকে একটু ভয় লাগলো। আমার তো এটা খেয়াল আছে যে আমার একটু সমস্যা আছে। তো ভ্যানালা তো বিশাল ভয় পাইছে। ভ্যানালা বলতেছে বারবার যে ভাই এখানে উল্টে গেল কা। তা আমি বলতেছি কথা বলেন না। ভ্যানালার টাকা দিয়ে দিলাম। তখন রেস্টুরেন্টে উঠলাম 2জন মিলে। রেস্টুরেন্টে আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তখন 3টে পার হয়ে গেছে। আচ্ছা, তখন আমি আবার সকালবেলা বাজারে আসবো, তখন শুইছি। শোয়ার সাথে যে আমার সাথে গেছিল ও শুইছে। যেখানে ঘুমাতাম ওখানে এখনো ঘুমাই। তো ওইখানে আমি শোয়ার সাথে সাথে লাইট টাইট বন্ধ করে দিছি। 10 মিনিট পরে আমাকে 6-7 জন মানে সাদা পোশাকের মানে 6-7 জন লোক আসে একবার ধরে নিয়ে উঁচু করে লেছে। আর একজন মুরব্বী, অনেক বড় দাড়ি, উনি শুয়ে থেকে বাম হাত দিয়ে আমাকে ধরছে আর ডান হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে সরাচ্ছে। হ্যাঁ, তাদের যারা যারা নিয়ে যাচ্ছিল তাদের ধাক্কা দিচ্ছে। একজনের ধাক্কা দিচ্ছে, সে চলেছে, আর একজন ধরে নিয়ে যাচ্ছে। আর আমি তো চিল্লাচিল্লি করতেছি।
আচ্ছা, সবাই তো ঘুমে, আর যে আমার সাথে ও তো কেবল ঘুম আসতেছে, ও এখনো ঘুমায়নি। প্রায় 5-6 মিনিটের মতো আমার ধাক্কা ধাক্কি চলতেছে, ও অমনি উঠে গেছে, ও উঠছে, সবাই উঠছে, তাড়াতাড়ি লাইট জ্বালা দিচ্ছে। আমি আমার প্রায় সিলিং এর কাছাকাছি এরকম উঁচু হয়ে গেছি, ঠাস করে পড়ছি। সবাই তো আসে নিচে, আমি পড়ে যে ব্যথাও পেয়েছি। সবাই যখন সবাই লাইটটা জ্বালাইছে তখন কি আপনার উপরে দেখছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টে সবাই আমাকে দেখছে, উপর থেকে ঠাস করে পড়ে গেছে আমি নিচে। আনবিলিভেবল ম্যান। আপনি মানে এবং আপনাকে তো কেউ ধরেছিল না, তারা আর কাউকে দেখেনি, আপনাকে শূন্য রেখেছে। আমাকে সবাই শূন্য দেখেছে। এবং কয়জন ছিল ওখানে? ঠাস করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি। ওখানে কয়জন ছিল যারা দেখছে? ওখানে যারা দেখছে হচ্ছিল 7-8 জন লোক ছিল। ওইটা হচ্ছিল রেস্টুরেন্টে কাজ করে যাওয়ার সময় আমাদের স্টাফ বসা আছে, তারপর রেস্টুরেন্টে মানে জুনিয়র যারা ওরা কাজ করে শেষ করতে অনেক রাত হয়ে যায়, এই জন্য রেস্টুরেন্টে থাকে। চাইনিজ রেস্টুরেন্টে আমি কোনোদিনও এত মানুষের সামনে এই ধরনের ঘটনা একবারে পুরো একবারে উপরে উঠে ঠাস করে আমি পড়ে যাই। আসি আমার ওই যে পানি টানি ছিটাইছে, তারপরে আমাকে একজন নামাজ পড়াতো, উনি সুরো টুরো পরে পানি টানি ছিটানোর পরে আমি হয়েছি। আমার এখানে এত লোক কেন আপনারা? তুমি তো উপরে উঠে তুমি ঠাস করে পড়ে গেলে, তুমি চিল্লা চিল্লি করছো। আমি হ্যাঁ, আমি তো এরকম দেখছি, আমার 6-7 জন লোক আমার নিয়ে যাচ্ছে, আর আমার নিচের থেকে একজন বামার দিয়ে ধরে রাখছে পেটের এদিক দিয়ে, তো বলতেছে তো খুব খারাপ অবস্থা, তো তাহলে আচ্ছা ঠিক আছে, ওই যে ম্যাচটাচ দিয়ে একবার পুরো আমার আগুন টাগুন জ্বালায় পুরো ইটি করার পরে, তো ওখানে মোটামুটি আধা ঘন্টা পরে পুরো সুস্থ। এই ঘটনাটা হচ্ছে আপনার প্রথম যে আরেকটা ঘটনা ঘটেছিল ওটার পরে ঘটেছে, এই তো 1.5 বছর আগে। সেটা ছিল 6 বছর আগে। হ্যাঁ, সেটা 6 বছর আগে ছিল, মানে ওপেনিং সময়। আমি আবার চলে গেলাম দেশের বাড়ি, ওখান থেকে তাবিজ টুবিজ দিলাম। তো মোটামুটি রাত্রের বেলা আবার স্বপ্নে দেখি আমার ডাকে, ঠিক আছে, এরকম আয় আয়, কিন্তু আমার কাছে আসতে পারে না। আবার ঢাকা আসার পরে কি ডাক্তার মধ্যে কি ভয়ঙ্কর কিছু ছিল নাকি মায়া করে ডাকা, যে তুমি আমাদের কাছে চলে আসো, আমাদের কাছেই থাকো? হ্যাঁ, ভয়ঙ্কর বলতে কি, যারা যে আমাকে মানে জড়াই থাকতো উনি কিন্তু আমার কাছে সবসময় থাকতো, মানে এরকম ডাকলে আমার মানা করতো তুই যাস না, ঠিক আছে, আর ওরা বলতো আয় আয়, অনেক কিছু দেবো, ঠিক, মানে ভয়াবহ একটা মানে শব্দ। আপনার ছোটবেলায় কি কোনো এরকম ঘটনা বা কিছু? হ্যাঁ, আমি যখন একবার ছোট ছিলাম তখন আমার বয়স 10-15 দিন হবে, তখন এটা আমি বড় হলে আমার মা আমার বাবার কাছ থেকে শুনছি যে ছোটবেলা আমি মার দুধ খেতাম না, মার কোলে যেতাম না, বাবার কোলে যেতাম না, আমি অন্য দিক মানে চাইয়ে মানে এরকম মাথা ঝাঁকাতাম আর কান্না করতাম। এক পর্যায়ে মানে আমি অসুস্থ হয়ে গেলাম। তখন বাবা ডাক্তার দেখাইছে, ডাক্তারে কোনো কিছু করতে পারিনি। পরে কবিরাজ দেখাইছে, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে বাবা যেটা আমার বললো, বড় হলে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ ঝাড়ি টেড়ে দেওয়ার পরে কবিরাজ বললো যে আমার নাকি জেনের আসর আছে, আমার ঘাড়ে জেনের আসর আছে, দূর থেকে এটা করে, কাছে এখন আসতে পারিনি, পুরো শরীর টরীর তখনই বন্ধ দিয়ে দিল। পরে আমার বাবারা বললো যে তোমাদের ঘর বন্ধ দিয়ে দিতে হবে, আর তোমাদের এরিয়ার চাইল্ড সাইডে যে এরিয়াটা পুরো বন্ধ দিয়ে দিতে হবে। তারপরে মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা হয়নি তখন। তো তারপরে আমি যখন বড় হলাম, আমার 7-8 বছর বয়স, আমার পানের বরজ ছিল, ওই বরজের পাশেই বিশাল বড় বাগান ছিল। বাগানের ভিতরে মানে দিনে দুপুর মানুষ ঢুকলে দেখা যায় না। পানের বরজ গুলো আসলে এমনই অনেকটা ঘরের মতোই করে ফেলে, চতুর্দিকে দেয়াল থাকে, খ্যারের খুব সম্ভবত দেয়াল থাকে, মনে হচ্ছে যে পুরোটা তোর দূর থেকে দেখে মনে হবে যে এটা একটা ঘর, কিন্তু আদতে এটা একটা ক্ষেত, জি পানের ক্ষেত। তো একদিন আমার মা বললো দুপুরের সময় তোমার বাবার ডাকি নিয়ে আসো, যাই বলো যা ভাত রান্না হয়ে গেছে, মা ডাকতেছে। তো আমি আসলাম বাবার ডাকার জন্য পানের বরজে ঢুকছি। তো আমার কাকার সাথে দেখা হয়েছে। কাকারে বললাম কাকা বাবা কোথায়? তো কাকা বললো যে তোমার বাবা তো একটু বাগে গেছে, ঠিক আছে তুমি থাকো, আসতেছে, এখনই চলে আসবে না। তা আমি আবার একটু চঞ্চল ছিলাম, তো কাকা কাজ করতেছে কাকার আমি ফাঁক দিয়ে আমি আবার চলে গেছি বাবার খোঁজার জন্য বাগে। আর বাগে তো আমার যাওয়ার অভ্যেসে আছে, আমি আগে থেকেই যাই। তো বাগে চলে গেলাম, যাওয়ার পরে সব জায়গাতে খুঁজলাম, অনেক বড় বাগান, তো মানে বাগানের ভিতর মানে পথ দিয়ে খুঁজছি, যেখানে চিকুন চিকুন রাস্তা আছে ছোট ছোট, একজন লোকই যাওয়া আসা করতে পারবে, কি হয়তো হাইস্টলে 2 জন লোক যেতে পারবে একটু রাস্তা। তো ওখান থেকে খোঁজাখুঁজি করলাম, আব্বা মানে বাবা বলে ডাকাটাকি করলাম, তা কোনো সারা শব্দ পাইনি। তখন ব্যাক করছি, চলে আসতেছি। চলে আসার পরে বাগান থেকে বেরোবো, ওইখানে একটা ব্যাট বাগান আছে, বিশাল বড় ব্যাট বাগান। ওর ভিতরে মানে কিছুই মানে দেখা যায় না, দিনে দুপুর অন্ধকার মনে হয়। ওর ভিতরে একটা মনে করেন মুরগি পর্যন্ত ঢুকতে পারে না। বেত বাগান গুলো সাধারণত এত ঘন এবং কাটাও থাকে। জি কাটা থাকে। বেত বাগানটা পার হয়েছি, পার হয়ে পানের বরজের সাইড দিয়ে যাচ্ছি। বেত বাগানের থেকে 10-12 হাত সামনে এগোচ্ছি, তখন আমার দাদার মা মানে বড় মা, আমার বয়স তখন 109 বছর। তো উনি ওখান থেকে হাইটে যাচ্ছে। তো আমি বললাম ও বড় মা কোন জায়গায় যাও?
তা বড় মা কোনো কথা বলে না। 2-3 বার বললাম, আমারও ক্রস করে একবারে বেত বাগানের সোজা ঢুকতেছে। আমি বললাম, ও বড় মা তুমি ওই বেত বাগানের ভিতরে যাচ্ছ কেন? তা কোনো কথা কয় না, লাঠিতে বাড়ি মুড়ি দিয়ে একবার ভিতরে ঢুকে গেল। তো আমি এবার দাঁড়ায় ছাই দেখলাম যে ভিতরে ঢুকে গেছে, আর পরে কোনো কিছু নেই। আমি এক দৌড় দিয়ে চলে আসছি। আমার আসার পরে আমার বাবারে পাইছি আমি বড়। তারপর বাবারে এসে বললাম যে বাবা বড় মা তো ওই যে বেত বাগানের ভিতর ঢুকতেছে। আমি জিজ্ঞেস করলাম, অন্য কিছু বললো না, বেত বাগানের ভিতর ঢুকে গেল। আচ্ছা, তাও বাবা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি একটু টয়লেট করে আসি। পরে বললো যে আচ্ছা চলো যাই। তো যাওয়ার পথে বড় মা হয়ে গেছে, দেখালো যে এই যে তোমার বড় মা ওই বাসা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বড় মার বাসা হয়ে। ডর মানে ভয়। ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 আর যে কিবরি আপনার সঙ্গে রয়েছে সুমন ও রেহান অন দ্য স্পট থেকে, এবং সঙ্গে রয়েছে লোমান সাউন্ডে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। ডর অনুষ্ঠানে আপনি যদি আপনার জীবনের ভৌতিক কোনো ঘটনা শেয়ার করতে চান, লাখো মানুষের সাথে ফোন করতে পারেন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 0963892892। আমি আবারও বলছি 0963892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর মানে ভয়। বিরতির পর আরো একবার স্বাগত এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক ভৌতিক অনুষ্ঠান ডর। ডরে আসার জন্য নিয়মটি আমরা একটু আগে বলে দিয়েছি, তারপরও মাঝে মাঝে বলে দেব। এবং একই সাথে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, ডর অনুষ্ঠানের পূর্ণ ফ্লেভার পাওয়ার জন্য ডরের কিছু বিশেষ রেসিপি রয়েছে। ডর যারা উপভোগ করছেন শীতের এই রাতে বসে, তারা প্লিজ রেসিপিটি ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কেন বলি ডর মানে ভয়। রেসিপিটি হচ্ছে, আপনি যে ঘরটিতে থাকবেন বা যেখানে বসে আপনি ডরটি শুনবেন, সেই জায়গাটি যেন নির্জন, কিংবা ঘরটি যেন শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ না থাকে। শীতের রাত, জানালাটা হালকা করে খোলা রাখা কঠিন, তারপরেও যদি সম্ভব হয় হালকা করে জানালাটি খোলা রাখতে পারেন এবং রেডিও স্পষ্টভাবে শোনা যায় এরকম একটি জায়গা নিশ্চিত করে শুনতে থাকুন ডর। আমরা ফিরছি আবারও ঘটনার ঠিক সেই জায়গাটিতে, যে জায়গাটিতে আমরা ছোট্ট একটি বিরতি নিয়েছিলাম। ডর। বড় মা আমি বললাম, বড় মা তোমার যে আমি ডাকলাম, তুমি বেত বাগানের ভিতরে ঢুকে গেলে, তো তুমি কথা বললে না কা? কয় একটু কাজে গেছিলাম, মনে একটা জিনিস আসলে তো এটা আনতে, এই জন্য আমি, তুমি তো ছোট মানুষ কাটাটা ইংবে না, এই জন্য তোমার আমি ডাহিনি। আব্বা আবার আমার আসার পরে লোহা গরম করে পানি গ্লাসের ভিতরে দিয়ে পানি খাওয়াই দিল। তো অনেকদিন পরে আমার এটা বাবা বললো যে আসলে তুমি যে ওখানে যেটা দেখছিলে ওটা তো তোমার বড় মা ছিল না, তোমার বড় মা তো বাসায় ছিল, ওইটা হচ্ছিল অন্য কিছু, অন্য ভয়াবহ কিছু। মানে আপনি ভয় পাবেন বলে আপনাকে? হ্যাঁ, ভয় পাবো বলে, এই জন্য তুমি ভয় পাবা বলে এই জন্য আমি তোমাকে এটা বলছি। আর তুমি যখন আমার ওখানে বড় যে আসলে, যে তুমি আমার যখন বললে, আমি যে তোমার বললাম যে আমি টয়লেটে যাচ্ছি, তখন আমি কিন্তু টয়লেটে যাইনি, তোমার বড় মার কাছে আসছিলাম। তোমার বড় মারে মানে সবকিছু বুঝে বললাম যে এ ব্যাপার ওর নিয়ে আসতেছি, তা দিয়ে আপনি এটা বললেন। আসলে কোনো এক কারণে বড় মা ঢুকে যাচ্ছেন বেত বাগানের ভিতরে, এটা শুনেই আপনার বাবার সন্দেহ হয়। জি জি জি। এবং সে তৎক্ষণাৎ বাথরুমে যাওয়ার কথা বলে চেক করতে যায় যে বড় মা আসলে কোথায়। জি জি। এবং জেনেও আপনাকে বলেনি, কারণ আপনি তখন বাচ্চা মানুষ, আপনি ভয় পেয়ে যাবেন। জি। পরবর্তীতে সে আপনাকে এসে বলে যে না, আসলে সেটা তোমার বড় মা ছিল না। জি। আমরা একটা ঘটনা শুনেছিলাম ডট টিমের কাছে আপনার, যে পুকুরে কোনো কিছু একটা মনে হয় ঘটেছিল, কোনো একটা পুকুরে। জি জি। সেটা আসলে কি ছিল? সেটা হচ্ছিল ওইখানে বিশাল বড় একটা পুকুর আছে, আর অনেক বড় গ্রাম, তো ওখানে মানে বিশাল বড় জায়গা ফাঁকা, ওইখানে একটা মানে পুকুর আছে। ওখানে এমনিও মানুষ আগে
রাত্রেবেলা মানুষ দেখতো, মানে মানুষ হাঁটাচলা করতো, ঘোড়া দৌড়তো, আচ্ছা, টকবক করে ঘোড়া দৌড়তো, এবং রাত্রে ওই আশেপাশে যাদের বাড়ি ছিল রাত্রের বেলা শুইলেও শব্দ শুনতো যে ঘোড়া দৌড়ানো, পুকুরের আশপাশ দিয়ে পুকুরের আশপাশ দিয়ে ঘোড়া দৌড়ছে এবং ডাকতেছে। তখন সবাই মানে মোটামুটি শুনতো, এবং আমিও যখন ঘুমাই যায় রাত্রে তখন আমিও এটা শুনছি। তো আমাদের ওই ভয় ছিল না, আমার আবার দাদা কবিরাজ, আমি ওই যে দেশ গ্রামে গাজীর গীত হয় না, গাজীর গীত, গান টান, একদিন গাজীর গীত শুনে 3 গ্রাম দূরে গেছিলাম গাজীর গীত শুনতে, তখন ওই ফাঁকা ওই জায়গায় দিয়ে আসতে, ওই গ্রাম থেকে ওই জায়গায় দিয়ে আসা লাগে। রাত তখন 2:30 বাজে, ওখান দিয়ে আসতেছি, তখন দেখি যে ওইখান দিয়ে একটা লোক লম্বা মানে ওখান দিয়ে হাঁটতেছে, ঠিক আছে, কোনো শব্দ টব্দ নাই, আমাদের দিকে আসতেছে। বললাম দাদা ওই যে কি একটা লোক আসতেছে সাদা পরা অনেক বড়, পায়ে সমস্যা না, দেখছে না, চলো আমরা যাই, হাঁটতে থাকি। দাদা কি জন্য পড়লো আর চার সাইডে ওই বালু নিচে একটা বালু খাবলা দিয়ে ধরে আর চার সাইডে সিটে, আচ্ছা, চার সাইডে সিটে। আর আমার কাছে তো তখন তাবিজ আছে, ঠিক আছে, আমি দাদার হাত ধরে আসতেছি। এক পর্যায়ে কোনো কিছু ওখানে এলো, কোনো সমস্যা হলো না। তো দাদা আসার পরে আমি বললাম দাদা ওখানে ওনার কি দেখলাম, কয় যে ওই জায়গায় ওখানে ভয় থাকে, তো ওই জায়গায় একজনের আগে একটা লোক মারা গেছিল গলায় দড়ি নিয়ে, তো ওই লোকটাই মাঝে মধ্যে মানে দেখা যায়, ওই লোকের চুল ধরে আর কি, ওটা হচ্ছিল ভয়, ওই লোকের চুল ধরেই মানে মানুষকে দেখা দেয়, অনেক মানুষ এটা দেখে, এটা কোনো এখানে 2টা লোক মরছে, একটা গলায় দড়ি দিয়ে আর একটা হচ্ছিল বিষ খেয়ে মারা গেছে, একটা হচ্ছিল মেয়ে, একটা হচ্ছিল ছেলে। আচ্ছা, 2টা লোকটার মানে মাঝে মধ্যে দেখা যায়। আর ওখানে অল টাইম ঘোরা দৌড়ায়, এখন একটু কম, কেন এখন তো লোকজন ঘরটর বেশি হয়ে গেছে এখন। তারপরেও যদি মনে করেন যে গভীর রাত্রে একা একা যদি বেরোন, হয়তো ঘোড়া দেখতে পারবেন না, কিন্তু শব্দ শুনতে পারবেন ঘোড়ার গভীর রাত্রে। আচ্ছা, এখনো সেটা এখনো মাঝে মধ্যে শোনা যায়। তাহলে আমি আর রেহান কোনো না কোনো একদিন আপনাদের গ্রামে চলে আসবো। জি জি জি। আচ্ছা, তো সেখানে আর আপনারা ওই দিন খুব স্বাভাবিক ভাবে চলে আসতে পারছেন? স্বাভাবিক ভাবে চলে আসছে, ওই দিন আর কোনো সমস্যা হয়নি। তো ওইখানে ওই ডাঙ্গার ভিতরে গাব গাছের বাগান আছে, গাব গাছ, বেল গাছ, এই পুকুরটার এখানে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায়। তো ওই বাগানে বেল পাখি থাকতো, গাব পাখি থাকতো। তো আমরা কয়েকজনে গেলাম, আমার সাথে আরো লোকজন, দিনে দুপুরের দিকে ঘুরতে ঘুরতে গেছি, তখন দেখি যে গাছে 3টা বেল পাখি রয়েছে। তো আমি বললাম যে পারি, তো আর কয়েকজন বললো না এটা পরেরটা পারা ঠিক হবে না। তো পরে ওখান থেকে দেখে টেকে চলে আসলাম। আমার আবার মানে লোক মানে ইয়া ধরছে যে আমি ওই বেল পারবো। পরের দিন দুপুর সময় গেছি স্কুল থেকে, হ্যাঁ একাই গেছি, তখন দেখি বেল 3টা পাখি রয়েছে। গাছে উঠছি আমি, গাছে উঠে আমি কোটাই দিয়ে বেল পারছি, নিচে পড়ছে। পরে বেল 3টা পাড়িয়ে নিচে নামছি আমি, নিচে নামে দেখি কোনো বেল টেল কিছুই নাই নিচে। আচ্ছা, তখন আমার একটু ভয় ভয় লাগলো, কি ব্যাপার বেল, আর কেউ ছিল সেখানে? না, ওখানে কেউ ছিল না। তখন বেল কোথায় গেল, বেল অনেক খোঁজাখুঁজি করছি, তখন পাই না। পরে আজকে বেলই খাবো না, চলে যাই। দাদার কাছে বললাম দাদা ওই জায়গায় আমি আজকে 3টা বেল ফারছি, উপরতে ফেলালাম, নিচে আসে দেখি বেল টেল কিছুই নাই। তো দাদার কাছে তুমি তো আসলে জানো না, ওইখানে তো কোনো কিছু পারলি মনে করো পাওয়া যায় না, ওখানে একটু সমস্যা আছে, ওখানে মানুষ এমনিও দিনে দুপুর গেলে মানুষ ভয় পায়। তুমি ওখানে গেছো তুমি মানে ওখানে কি যেই পারতে যায় কোনো কিছু মানে, হ্যাঁ নিচে কোনো কিছু মানে পারলে কিছু মানে পায় না। দাদা আমার অনেক বুঝাইছে, কয় না আর এদিক সেদিক কোনো জায়গায় যাবা না, আর এই যে তাবিজ দিছে তাবিজ শরীর তো কখনো খুলবা না। আমার শরীর এখন বন্ধু দিয়ে আছে। তো ওইখান থেকে দেশের ঘটনা এখানেই শেষ। এরপরে হচ্ছে ওখান থেকে আপনি ঢাকায় চলে আসলাম। ঢাকাতে কি কোনো কিছু একটা মনে হয় ঘটেছিল, আমরা যতটুকু শুনেছি? হ্যাঁ, ঢাকা ঘটছে, এটা হলো 22 তারিখের ঘটনা, 22 নভেম্বরের ঘটনা, 22 নভেম্বরের। ওকে, আমি রাত্রে ক্যাশ ক্লোজ করছে ক্যাশিয়ার, ক্যাশ ক্লোজ করে আমার কাছে রেস্টুরেন্টে, হ্যাঁ রেস্টুরেন্টে ক্যাশ ক্লোজ করছে। ক্যাশ ক্লোজ করার পরে সবকিছু বুঝে নিলাম, বুঝে নেওয়ার পরে আমি এটা অফিসে রাখি টাকা। তো অফিসে না যে ক্যাশিয়ারের সাথে অনেকদিন পরে কথা মানে জমছে, উনি আর কি রেস্টুরেন্টে থাকে না, উনি ওই দিন রেস্টুরেন্টে রয়েছে। থাকার পরে রেস্টুরেন্ট থেকে আমি খাওয়া দাওয়া করলাম, ওখানে করার পর অনেক কথাবার্তা বলার পরে তখন রাত 12:30 বাজে। তো আমি অফিসে আসলাম, মানে রেস্টুরেন্টের ভিতরে একটা অফিস আছে, তো অফিসে টাকা রাখতে আসলাম সবকিছু হিসাব করতে। তো অফিসে ঢুকছি আমি সবকিছু, অফিসে আবার আসে সব মানে ভাগ আছে, তো ভাগ জায়গায় আমি সবকিছু রাখলাম, গুনে রাখলাম, গুনে ঠিক আছে। রাখার পরে আমি ডয়ার লাগাবো, তো আমার পিছের থেকে তারেক আয় আমরা পাঞ্জা ধরি। তা এটা বলছে হচ্ছিল আমার এখানে আরো 4 বছর আগে আমাদের মালিকের শালা ছিল, আমার সাথে আমার অনেক ভালো জান, মানে আমার থেকে 2-3 বছরের বড় হবে। তো আমার সাথে প্রায় সময় পাঞ্জা ধরতো। উনি এখন ওখানে থাকে না। তালা লাগাবো এই টাইমে আমার পিছনে টাচ দিয়ে তার গায়ে পাঞ্জা ধরি। আমি সালাম দিই যে উনি রাশেদ ভাই। তখন আমার দেখার পরে আমি বলছি মনে হয় রাশেদ ভাই আসতে, মনে হয় আসে, মনে হয় ডাইরেক্ট আসতেও পারে। আমি ডরটা তালা মারি চাইছি, দেখি নাই। আমি তখনও কিছু বুঝতে পারিনি। আমি ভাবছি মনে হয় যে হয়তো বাইরে হয়ে গেছে, হয়তো আসতে বাইরে আছে। বাইরে যে আমি সবাই জিজ্ঞেস করছি, সবাই উঠে
কিছু লোক ঘুমাই গেছে, কিছু লোক আছে মানে কথা বলতেছে। আমি তাদের বললাম রাশেদ ভাই আসছে? কয় না। আমি তো আর ভালো করে দেখ রাশেদ ভাই আসছে। তো রাশেদ ভাই আমার এই মাত্র ডাকতো, আমার টাচ দিয়ে বললো যে আমরা পাঞ্জা ধরি। তাকে বললাম যে খোঁজাখুঁজি কর। কয় না। আমি পরে আবার লাইট জ্বালাই দেখলাম যে রাশেদ ভাই। পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে রাশেদ ভাই বললাম রাশেদ ভাই আপনি কোন জায়গায়? আমি তো খুলনা, আমি বাসায়। ঠিক আছে, তখন আমার একটু ভয় আসলো যে এটা তো রাশেদ ভাই দেখলাম। হ্যাঁ, এটা কাকে দেখলাম, এটা তো রাশেদ ভাই না, তাহলে অন্য কিছু। তাহলে আমার তাবিজটা ঢাকা দিয়ে মনে হয় আমি হয়েছে, নাহলে তো আমি মানে সমস্যা হতো না। আমার শরীরে টাচ করছে এবং রাশেদ ভাইয়ের চুল ধরে একবারে। ওকে, অন্য আর কেউ ওনাকে দেখতে পায় না? না, সঙ্গে যে ক্যাশিয়ার ছিল তারা জিজ্ঞেস করেছি, আরো স্টাফ ছিল তাদের জিজ্ঞেস করছি, কয় না আর রাশেদ ভাই তো আসেনি। তখন আমার একটু মনের ভিতর ভয় ঢুকে গেল। তখন আমি পরে বুঝতে পারলাম যে না, আসলে তো এটা না, এই ঘটনা যে আমার যে সমস্যাগুলো আছে ওইটাই হবে। ওকে, তখন মানুষ বললো জি আপনার সাথে সর্বশেষ ঘটনা এটা করে পরে আমি আপনাদের ফোন দিছি যে ব্যাপার। ওনাকে যে সেই যেটা শুনলাম আমরা রেহান, সেই ছোটবেলা থেকেই কোনো না কোনো একটা কারণে এই বিষয়গুলো ওনার সাথে রিলেটেড হচ্ছে, কিন্তু কোনো বড় ধরনের ক্ষতি করতে না পারলেও কিন্তু একটা বিষয় আমার কাছে খুব মানে অস্পষ্ট হয়ে গেল, মানে উনাকে আমার মনে হচ্ছে কোনোভাবে টার্গেট করা। সেটা কেন হতে পারে? এটা আমার মনে হয় কি জানিস, এটা কিছু ব্যাপারে আমাদের নলেজ অনেক কম। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি জানি না তোর এই ব্যাপারে নলেজ আছে কিনা, গণনা বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, গ্রহ নক্ষত্র তারা এগুলো দিয়ে গণনা করে। আমার কেন জানি মনে হয় যে এই ধরনের কিছু গণনা যদি আমরা ওভারঅল একটা অ্যাভারেজ ভাবে করতে পারি, দেখা যাবে কিছু কিছু মানুষ এই সেক্টর গুলোকে টানে। এই ধরনের ব্যাপারগুলো তাদের ক্ষেত্রে এই কারণে ঘটে বেশি। হ্যাঁ, কিছু বিষয় থাকে যে কারোর রাশি এবং জন্ম হওয়ার সময়, জন্মলগ্ন, জন্ম সংখ্যা ইত্যাদি অনেক কিছু মিলিয়ে ঝুলিয়ে অনেক ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। হয়তো বা আরেক ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছিল। জি, আসলে আমি একটা জিনিস মানে ইম্পর্টেন্ট বলতে ভুলে গেছি। এটা হচ্ছিল যে আমি এই যে রেলগেট মানে সাইদাবাদ রেলগেট, আমার ওই যে এর আগে যখন উপরে উঠে নিয়ে গেল, তখন তো দেশে গেছিলাম, দেশে থেকে আসার পর মাঝে মধ্যে মানে ডাকতো। ওই কারণে আমি রেলগেট এক হুজুরির কাছে গেলাম, মানে উনি এগুলা করে। তো উনি আমারে মাটি, তারপরে সরিষার তেল, মানে খাঁটি মানে নদীর মাটি, আমি মাওয়া ঘাটে যাই নদীর মাটি আনলাম। উনি বললো যে হ্যাঁ তুমি তো বাইসে যাচ্ছ তোমার একটা কারণে, মানে সবচেয়ে আপন কিরকম, তোমার সবচেয়ে ভালো জানতো বেশি, মনিটরে গেছে, মারা গেছে। আমি বললাম আমার সবচেয়ে বেশি ভালো জানতো আসলে আমার দাদা কবিরাজ ছিল, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, চাপ দাঁড়িয়ে আছে, সবসময় পাঞ্জাবি পরে থাকতো। আর আমার নানা অনেক ভালো জানতো, উনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো ওনারা দুজনই মারা গেছে। তো উনি বললো যে তাহলে তোমার দাদা না হলে তোমার নানা, যে কোনো একজনের মাধ্যমে আল্লাহ তোমাদের এইভাবে বাঁচাই নিচ্ছে। তুমি মানে উনিও আমাকে পরে কিছু লিখে দিল যে এগুলো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পড়ে শুনতে। আমার মাঝে মধ্যে আমি পড়তে পারি না, আমার সময়ের কারণে মাঝে মধ্যে গ্যাপ যায়। ওকে, তার মানে কোনো না কোনো ভাবে উনি কোনো কিছুর দ্বারা টার্গেটেড এবং কোনো না কোনো ভাবে আবার সেভও হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে এ পর্যন্ত ডরে কিন্তু আমরা এই নিয়ে মনে হয় 3য় জন এরকম পেলাম, যাদেরকে আমাদের মনে হয়েছে টার্গেটেড, কন্টিনিউয়াসলি কানেক্টেড টু সামথিং লাইক দ্যাট, টার্গেটেড টু সামথিং লাইক দ্যাট। ওই যে সবসময় যেটা বলি দোষ, হ্যাঁ, যে এগুলো কিন্তু কিছু মানুষের সাথে স্পেসিফিক্যালি একটু বেশি ঘটে। রাইট, এইসব ঘটনার ক্ষেত্রে তারা একটু স্পেশাল। এবং এক্ষেত্রে আসলে মানে উনি যেই শেষে যেই মানে হুজুরের কথাটা বললো, যেভাবে মানে কেউ একজন সেভ করছে, আমার না এই বিষয়গুলা কখনো কখনো একটু মানসিক মনে হয়, মানে অনেক ক্ষেত্রে মানসিক মনে হয়। তারপরেও এরকম ঘটনা কিন্তু ঘটে। ফর এক্সাম্পল আমি তোকে একটা ঘটনা বলতে চাই। দুঃসম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে শুনি, তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। ছোট্ট করে ঘটনাটা বলি। ঘটনা ছিল এরকম যে সে রাত্রে তার বাস মিস হওয়ায় বা জ্যামে পড়ায় কোনো একটা রিজন ছিল, সে তার গ্রামের বাড়িতে, তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালের দেবত্র এলাকায়। তো ওখানে সে যাওয়ার পথে যখন পৌঁছায়, তখন তার পৌঁছানোর কথা ছিল রাত্রে 8টা সাড়ে 8টায়, বাট কোনো এক কারণে তার পৌঁছাতে হয়ে যায় রাত 11:30। 11:30টার সময় সে যখন পৌঁছায়, তো সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, যাচ্ছে একা একা। এমনিতেই সে একটু ভীতু ধরনের মানুষ। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার মনে হয় তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং পেছনে কেউ একজন হাঁটছে। একই সাথে তার দুইটা ফিলিংস হয়, এবং সামনে দাঁড়িয়ে থাকাটাকে এক পর্যায়ে তার মনে হয় সামনে যেই গাছটা সে দেখতে পাচ্ছে সেই গাছটা আসলে গাছ না, গাছটা মুভ করছে কোনো একভাবে। তো এই সময় সে প্রচন্ড ভয় পেয়ে প্রায় সেন্সলেস হয়ে যাবে এমন একটা পর্যায়ে চলে যায় যে সে আর থাকতে পারছে না। যেহেতু আমি আগেই বলেছি সে এমনিতে একটু ভীতু প্রকৃতির মানুষ। এই সময় পেছন থেকে তাকে একজন ডাক দেয়। ডাক দেওয়ার পরে সে আর কিছু চিন্তা না করেই পেছনে তাকায়, এবং পেছনে তাকিয়ে প্রচন্ড আশ্বস্ত বোধ করে যে তাদের বাড়ির দারোয়ান, মানে ইনফ্যাক্ট ওই দিকটাতে আমিও মাঝে মাঝে গিয়েছি, ওখানে সিস্টেমটা হচ্ছে দারোয়ানদের একটা বা কাজের লোকদের একটা জায়গা থাকে। তারা নিজেদের মতন ফ্যামিলি ওয়াইজ কাজের লোক থাকে, মানে তার বাবাও চাকর ছিল এখানে,
তার বাবার বাবাও এখানে এই ফ্যামিলির সাথেই চাকরি হিসেবে কাজ করতো বা ধান খেতে কাজ করতো এভাবে। তো তাদের মধ্যে একজনকে দেখে সে প্রচন্ড আশ্বস্ত হয় এবং সেই লোকটিই তাকে বলে যে তুমি এত রাত্রে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ, আর যদি যাও তুমি আগে থেকে কেন বাসায় জানাওনি, তাহলে আমরা কেউ তোমাকে নিতে আসতে পারতাম। তো এক পর্যায়ে তাকে বাসা পর্যন্ত দিয়ে আসে। বাসা পর্যন্ত দিয়ে আসার পরে বলে যে তুমি ভিতরে যাও, আমি এখনই তোমার ভাবির সাথে কথা বলে আসছি। তো তারপরে তখন সে যখন যায় তখন সে ভিতরে ঢুকে জানতে পারে যে যেই লোকটি তাকে মাত্র পৌঁছে দিয়ে গেছে সে প্রায় 7-8 দিন আগে মৃত্যুবরণ করেছে। এবং সে তাকে মানে সবচেয়ে সুন্দর যে এক্সপ্লেনেশনটা আমার চাচাতো ভাইয়ের কাছে আমি পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছিল, একই সাথে ইমোশনাল এবং ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে উনি মৃত্যুর পরেও আমাদের প্রোটেকশনই দিয়ে গেছেন। হতে পারে সেটা মাঝে মাঝে আমার মনে হয় যে বিষয়টা মানসিক থিংস হ্যাপেন ম্যান, অনেক রকম ক্ষমতা নিয়ে আমরা জন্মাই। বাট যাই হোক ওকে দোস্ত, তাহলে তারেক ভাইয়ের গল্প তো শুনলাম। আমাকে সবচেয়ে অবাক করছে সত্যি কথা বলতে ওনার ও যে উপরে উঠায় রাখছে এবং এটা 7-8 জন দেখছে, দ্যাট ইজ মানে অ্যামেজিং ম্যান। এটা মানে কি বলবো, যে এই সিন যদি তোর দেখতে হয়, তুই তোর সামনে যদি ঘটে, এই সিনটা আমার কাছে অনেকটা মানে একটু সিনেমা স্টাইলও মনে হতে পারে। সেটা তো তাই মনে হবে, মনে হচ্ছে যে কোন একটা সিনেমা দেখছি, কিন্তু 6-7 জন মানুষ সেটা দেখেছে। এটা হচ্ছে এই কারণে আমি এটা ওই সময় এমফাসিস করছি যে আপনার সাথে যারা ছিল তারা কি সবাই আপনাকে এই অবস্থায় দেখছে কিনা। ইট ইজ হরেটিক ম্যান। যাই হোক, তো আমাদের সাথে সোহেল ভাই আছে। সোহেল ভাই, এবার আপনার কাহিনী টাহিনী কিছু শুনবো, বাট তার আগে আপনার পরিচয়টা একটু যদি জানতাম। আমার নাম সোহেল রানা, আমার গ্রামের বাড়ি পাবনাতে, চাটমোহর থানা, আলমনগর গ্রাম। আচ্ছা, আমাদের গ্রামে মানে কিছু কিছু জায়গায় কিছু জিনিস আছে, যেরকম এক এলাকায় এক সাইডে আছে আমাদের গ্রামেই পশ্চিম পাশে, ওখানে জেলেদের বাস ছিল, মানে যারা মাছ জেলে পাড়া। হ্যাঁ, জেলে পাড়া। আচ্ছা আচ্ছা, একটু সোহেল ভাই বলেন তো, আপনার কি শীতে খুব কষ্ট হচ্ছে? ঠান্ডা একটু লাগতেছে, মানে আমি অসুস্থ। আসলে শীতের দিন তো আসলে আসলে আপনার ঘটনা মনে হয় বলতে গেলে আমরাও একটু ওয়ার্ম আপ হয়ে যাব, সেই সাথে আপনিও হয়ে যেতে পারেন। কারণ এই ঘটনাগুলো যখন অনেকে আমরা শুনেছি যে যখন ঘটনাগুলো বলে যে আমি যে এখন বলছি এখনই গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে। সেটাই। আচ্ছা, তারপর কি হলো? আপনি ওই জেলে পাড়ার কথা বলছেন। ওই জেলে পাড়ায় মানে বিশাল একটা বড় বাগান হয়েছে, মানে অনেক বড় নাম করা বাগান, জেলে পাড়া বাগান বলে। বিভিন্ন ধরনের ফলের গাছ আছে ওখানে, মানুষজন নাই, মানে বাড়ি ঘর নাই। বাগান দুই সাইডে বাগান, মাঝখান দিয়ে রাস্তা আছে, আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে বাজারে যেতে হয় ওই রাস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রামের লাস্ট সীমানায়, মানে আমাদের গ্রামের সীমান্তের বাইরে আরেকটা গ্রাম যে সময় অ্যাডজাস্ট হবে, ওই মাঝখানে আবার একটা শ্মশান আছে। মানে এটা হচ্ছে আমাদের গ্রামের পূর্ব পাশে। আচ্ছা। আর বাগানটা হচ্ছে পশ্চিম পাশে। আচ্ছা। পূর্ব পাশে শ্মশান আছে, ওই রাস্তার ডাইন সাইডে হচ্ছে আপনার, মানে আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে রাস্তার হাতের ডাইনে পরে হচ্ছে আপনার শ্মশানটা, আর তারপরে পরে নদী, আর বাম দিকে হচ্ছে আপনার বিশাল বড় মাঠ। এগুলো পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আপনার অন্য একটা গ্রামে যেতে হয়। পরে এমন সময় আপনার হচ্ছে এই গ্রামে মনে করেন যে আরো কিছু কিছু জায়গা আছে, আবার মনে করেন যে মাঝখানে আমাদের গ্রামের মাঠের মাঝখানে একটা এলাকা আছে যেটা খুকশিগাড়া বিল বলে, হাওর, মানে জমি চাষ করে, কিন্তু সেখানেই এই খুকশিগাড়া নামে একটা বিল আছে, হাওর আছে। মানে ওখানে খুব ভয়াবহ অবস্থা হয় বিলটা। কেন? ওখানে যে জায়গাগুলোর কথা বললাম, এখানে 3টা জায়গায় খুব ভয়াবহ অবস্থা। আর হচ্ছে এখানে সবগুলাই আমি গল্প শুনছি, কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করছি 3 জায়গায় যখন আমারে নিয়ে ঘটনা ঘটছে, তারপরে আমি বিশ্বাস করছি যে না, এটা সত্যি। কি ঘটেছে আপনার সঙ্গে শুনে? যেরকম হচ্ছে আপনার শ্মশানের ঘটনাটা যদি বলি, মানে ভয়। আরো একবার স্বাগত জানাচ্ছি দৌড়ে, এবং একই সাথে ছোট্ট একটা বিরতির জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে বলছি। আমরা ফিরে আসবো রাত 12:06। কিবরিয়াকে শুনছেন আপনি এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সুমন ও রেহান, সঙ্গে রয়েছে লোবান, এবং আমরা আজকে দৌড়ে রয়েছি এমন একটি ভৌতিক জায়গাটিতে যেখানে বসে আপনারা আমাদের বেশ কয়েকজন বন্ধু তারেক, সোহেল, আসাদুল এবং ফরিদের জীবনে ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনার সম্মুখীন হবেন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। ততক্ষণে সম্ভব হলে আমাদের ফেসবুক থেকে একটু ঘুরে আসুন। ডরের বেশ কিছু ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ডর মানে ভয়। রাত 12টার পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। ডরে আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা
আজকে যে জায়গায় বসে আপনারা টর্চটা শুনতে পাচ্ছেন, সেখানে তারা গত সপ্তাহে টর্চটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, সাথে রয়েছে বিশাল একটি টিম এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান যেটি আপনি কোনো গণমাধ্যমে প্রকাশ করেননি, তাহলে আসতে পারেন। আমাদের ফোন নম্বরে ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই। আমি ছোটবেলা থেকে গান বাজনা করতাম, বিভিন্ন প্রোগ্রামে যাইতাম, গ্রামে, স্কুলে, বিভিন্ন যেরকম হচ্ছে 16 ডিসেম্বর, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এগুলো আসলে মানে আমি প্রোগ্রাম করতাম। এর সাথে আমার 2টা বন্ধু থাকতো, একজন ফুফাতো ভাই আর একটা গ্রামেরই বন্ধু। একদিন হচ্ছে আপনার এটা 16 ডিসেম্বর হবে না 21শে ফেব্রুয়ারি, আমার তো খেয়াল নেই, 7-8 বছর আগে তো হতো, মানে যে কোনো একটা হবে। গান গাইতে গেছি, মানে আমাদের গ্রাম থেকে মাঝখানে একটা গ্রাম, তার পরে গ্রামে আমরা গেছি বিকালে, মানে সন্ধ্যার একটু আগে, আসরের আজানের ওইদিকে আমরা বেরোইছি 3 জন। যাওয়ার পরে ওখানে গান শেষ করছি, খাওয়া দাওয়া করছি, আস্তে আস্তে আমাদের 2টা বাজে, রাত 2টা। আমাদের গ্রাম এমন অবস্থা, মানে কোন দিক দিয়ে, মানে চতুর্দিকে বাংলাদেশের কোন দিক দিয়ে মানে আমাদের ভালো মতো আমাদের গ্রামে ঢোকার মতো পরিস্থিতি নেই। যদি রাস্তাঘাট ভালো নাই, মানে আমাদের গ্রামের যে দিক দিয়ে ঢুকবো, নাই নৌকা পার হইতে হবে, আবার শুকাই গেলে হাইটে যাইতে হবে মাঠের মধ্যে দিয়ে, আর পানি থাকলে নৌকায় পার হইতে হবে। আর যদি গাড়িতে যাইতে চাই তাহলে মনে করেন যে আমার 2 মিনিটের রাস্তা, আমি সোজা হাইটে যাব 2 মিনিটের রাস্তা, আর আমি যদি গাড়িতে যাইতে চাই আমার আধা ঘন্টা ঘুরে তারপর আমার গ্রামে আসতে হবে। এরকম অবস্থা। তো ওখান থেকে আসার সময় রাত 2টা বেজে গেল। হাদল গ্রাম যে নামটা, ওই হাদল গ্রামে এসে তারপরে আমাদের হচ্ছে শ্মশানের কাছ দিয়ে আসতে হবে। আচ্ছা, এখন যদি রাস্তা দিয়ে যাই তাহলে শ্মশানের সাথ দিয়ে আসতে হয়, আর যদি শ্মশানের একটু দূর দিয়ে যাইতে চাই 200 গজ কিংবা 250-300 গজ দূর দিয়ে, তাহলে মাঠের মধ্যে দিয়ে সোজা নামতে হবে। আচ্ছা আচ্ছা। আমি করলাম যে, বললাম বুলবুল নাম আমার ফ্রেন্ডে, বললাম যে বুলবুল রাত তো অনেক হয়েছে ভাই, আমার তো ভয় ভয় লাগতেছে, শ্মশানের কাছে এই সোজা যাই, মাঠের মধ্যে দিয়ে সোজা যাই, যাতে শ্মশানটা আমাদের আয়ত্তের বাইরে থাকে, চোখের বাইরে থাকে, ওইদিক নজরই দেবো না, এরকম ভাবতেছি। তো বলে চল যাই। 3 জন 3টা সিগারেট ধরাইছি। আচ্ছা, সিগারেট ধরাইছে, হাতে 3-4টা রাখছি, একজনের হাতে একটা বক্স আছে। আচ্ছা, মানে এটা আমার ধারণা আছে যে আগুন কাছে থাকলে খারাপ কোনো কিছু মানে কাছে আসতে পারে না, এটা বিশ্বাস করে বেদায় সিগারেটটা ধরাইলাম। 3 জন যাইতে যাইতে হঠাৎ করে বাম সাইডে যে শ্মশানের দিকে আমার নজর গেছে, মানে ওই দিক তাকাবো না, আমি ভুলে থাকতে চাচ্ছি যে আমার সাইডে শ্মশান আছে, মানে অন্য মনের ভেতর অন্য কিছু আনতে চাচ্ছি। আমি মানে মন থেকে দূরে সরাই দিতে চাচ্ছি, সরাই দিয়ে আবার মনে মনে ভাবে এই অমুক দিন দেখলাম ওই অমুকরে হচ্ছে এইভাবে পুরাইছে, এইভাবে কাঠের উপরে দিয়ে আগুন ধরাই দিয়ে পুরাইছে, এইভাবে পুরাইছে, এগুলো কল্পনা ভাইসে আসে, প্রবৃত্তি আসবে। কিন্তু আমি ভুলতে চাচ্ছি, আর আমি ওই সাইডে তাকাইতে চাচ্ছি না। কিন্তু বুলবুলে বললাম, বুলবুল আমরা ডাইন দিয়ে কাটে যাই, চল এখান থেকে সোজা একেবারে দরকার পানির ভিতর দিয়ে চলে যাবো, পানি আছে। 3 জনই, এটা কিন্তু আমার একলার ঘটনা না, আমরা 3 জনই মানে ডান দিয়ে কাটে আমরা চলে যেতে চাচ্ছি, মানে ওইটার শ্মশানের স্পর্শ আমরা নেব না। যতই ডাইনে কাটতে চাচ্ছি আমরা ততই বামে যাচ্ছি, মানে মনে হচ্ছে যে ডাইনে যাচ্ছে, অথচ দেখতেছি শ্মশানের কাছে আসতেছি, এরকম হচ্ছে মানে জোশনারে। কিন্তু শ্মশানের কাছে যে সময় হঠাৎ করে মানে শ্মশান যে সময় আমার কাছে কাছে মনে হলো যে কাছে চলে আসি, সেই সময় ফট করে একটা আওয়াজ হলো যে একজন বলতেছে যে আগুন ফেলা, না হলে 3 কিন্তু খেয়ে ফেলবো, মানে এরকম একটা আওয়াজ আমরা 3 জনই শুনছি, শুধু আমি একলা না। বুলবুল যে আসলে হচ্ছে ও আবার ভয় করতো, প্রচন্ড ভয় করতো, ধরে রাখছে, আমারে ধরে রাখছে, আর ওই সূর্য নাম যে ছেলেটার, ও আর আমি সামনে আছে, আর ও আমারে ধরে রাখছে। আচ্ছা, আমরা সিগারেট ফেলতেছি না, যেহেতু বললাম যে সিগারেট যেহেতু ফেলার কথা বলছে, তাহলে তো সিগারেট ফেলানো আরো যাবে না, ফেলাই নেই, সিগারেট ফুরাইতেছে আবার জ্বলাইতেছে, মানে মিনিট যাইতেছে, পরে আমরা শুধু কাটে আসতে চাচ্ছি কিন্তু কাটতে পারতেছি না, হাঁটতে পারতেছি না। অনেক সময় কিন্তু হয় যে হচ্ছে আমি ঘুমাইয়া স্বপ্নে দেখতেছি দৌড়াচ্ছি কিন্তু দৌড়াইতে পারতেছি না, কিন্তু এটা বাস্তবেই আমি ডাইনে কাটে যাইতে চাচ্ছি, মনে করছে যাচ্ছি, কিন্তু আমি ওখান থেকে নড়তে পারতেছি না। এক পর্যায়ে মানে সোজা রাস্তার দিকে যে সময় আগাচ্ছি, হঠাৎ করে মানে ওই জায়গায় ওই যে শ্মশানে আছে শেওড়া গাছ বলে, বিশাল বড় বড় গাছ, শেওড়া গাছ আছে, ছোট ছোট পাতা, কালো পাতা। তো ওই গাছের 2টা ডাল মানে এত জোরে বিকট ভাবে ভাঙলো, মানে ভাঙে নিচে পড়ে গেছে। আচ্ছা, মানে 2টা ডাল বিশাল ভাবে শব্দ হয়ে মানে ভাঙে নিচে পড়ে গেছে। বড় ডাল? হ্যাঁ, না বড় ডাল,
গাছ বড় তো ডালও বড়, আচ্ছা মানে ভাঙে পড়ে গেল, যেরকম হচ্ছে ঝড়ের দিন না গাছের থেকে আচ্ছা ভাঙার পরে সেখন রাত কিন্তু 3টা পার হয়ে গেছে। 3টা পার হয়ে যাওয়ার পরে এখন আমরা ওই জায়গাতে আস্তে 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 আগাচ্ছি, আস্তে আগে সিগারেট খাচ্ছি আর আগাচ্ছি। হঠাৎ করে 3 জন মানে বিশাল লম্বা মানুষ শ্মশানে। আচ্ছা আমি মানে ওখান থেকে সরতে পারতেছি না, আমি মনে করতেছি আমি যাচ্ছি কিন্তু আমি ওখান থেকে যেতে পারতেছি না। আমরা 3 জন মানুষ, বিশাল লম্বা মানুষ, কালো মানুষ, আপনার হচ্ছে এই কাঁচা দেওয়া, আচ্ছা কাঁচা দিয়ে হাতে এরকম বাঁশ আছে, বাঁশ হোক আর কাঠ হোক যাই হোক, লাঠি নিয়ে মানে দুরুম করে বাইরেছে একজনের, মানে একজন আরেকজনকে না ওই নিজেদেরকে? 3 জন মিলে একজনে বাইরেছে, মানে ওই যে সময় শোয়ায় না মানে মারা গেলে আচ্ছা। পুরা আগুন জ্বালায়, লাশ যখন পোড়ার সময় চিতার উপরে যখন শোয়ানো হয় ওভাবে, তখন ওই আগুন ধরে দেওয়ার পরে শুনছে ওই যে রক ঠক হচ্ছে, কুচাই যায় আর খাড়া হয়ে খায় ওঠে, ওইভাবে দাবানোর জন্য বাইরেছে। পরে একজন বলতেছে এই তোরা 3 জন একটু এদিকে আমাদের হেল্প কর, আমরা পারতেছি না, উঠে উপরে চলে যাইতেছে, ঠিক আছে, মানে আমাদের ডাকতেছে। আমরা বললাম এত রাত্রে তো এই জায়গায় হচ্ছে এই মানুষ দিবে না। এই একটু আগে দেখলাম ডাল ভেঙে পড়লো, তারপরে হচ্ছে আগুন ফেলাই দেওয়ার কথা বললো। আর কোনো মানুষ ছিল নাকি শুধু ওই 3 জনই ছিল? ওই 3 জনই, অন্য কোনো মানুষ না। সেখানে যদি আসলেই মানুষ পোড়ানো তো আরো অনেক মানুষ থাকবে। আর এটা তো ওখানে তো সেই সময় মানুষ আসার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে হচ্ছে আপনার ওরকম আমাদের ডাকলো যে আমাদের একটু হেল্প করো, ওরে তো আমরা দাবায় রাখতে পারতেছি না, আমাদের সাথে এসে একটু বাইরেও। এরকম করতে করতে আপনার হচ্ছে আজানের রক্ত হয়ে গেল। যত যাই হোক আজানের সময় কোনো কিছু হয় না, আজান দিল, আজান দেওয়ার পরে আমরা হচ্ছে 3 জন আবার সিগারেট ধরাইলাম। আমাদের গ্রামের লাস্ট মাথার যে লোকগুলো আছে ওরা নামাজের জন্য হাদুল গ্রামের মসজিদে যায়। দেখলাম যে নামাজের লোক বের হয়েছে, সেই সময় আমরা আবার সরাসরি শ্মশানে দিকে গেলাম। পরে শ্মশানের ওখানে যায় কারো কিছু বলি নেই, শুধু আমরা একটা জিনিস দেখলাম যে ডাল ভাঙছে কিনা এটা দেখবো। আচ্ছা এখন যাই দেখি কোনো ডাল ভাঙা নেই, কিচ্ছু নেই, ডাল ভাঙা নেই। কিন্তু আমার যে ফুফাতো ভাইটা অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাওয়ার পরে ফুফাতো ভাই না আর আমার হচ্ছে দাদা, উনি আবার মাদ্রাসার শিক্ষক, উনি পানি পরে ঠরা দিয়ে ওই ঝাড়া ঠাড়া দিয়ে মানে সুস্থ হতো, কিন্তু অনেকদিন মানে শুকাই গেছিল। পরে আমার সন্দেহ হলো যে শ্মশানে যা শুনছি আগে আমি বিশ্বাস করি না, কিন্তু যখন আমার নিজের ব্যক্তিগত ভাবে আমরা ঘটলাম এই ঘটনার মধ্যে পড়ে গেলাম, তখন আমি বিশ্বাস করলাম যে না শ্মশানে কিছু আছে। তো সোহেল ভাই, এটা তো শুনলাম আপনার ঘটনা, এই ঘটনার আগে আপনার সাথে কি এরকম কিছু ঘটেছে? হ্যাঁ, এরকম আমার সাথে আর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই আম কুড়ানো নিয়ে। মানে আমরা 5-7 জন বন্ধু মিলে গ্রামের বাড়িতে, মোটামুটি আপনার ছোটবেলার ঘটনাই বলতে পারেন। ছোটবেলায় মানে তখন 14-15 বছর বয়স সেটা। আচ্ছা আচ্ছা, শুনি একটু। এই ফজরের আজান দিতে যে সময় সবাই ব্যাগ নিয়ে বস্তা নিয়ে আম কুড়াইতে যেতাম। আচ্ছা, একদিন আমাদের ওই যে জেলে পাড়া গ্রামের কথা বললেন, পাড়াটার কথা বলছিলাম, বাগান, ওই বাগানে সবাই যেত, অনেক মানুষ যেত। আচ্ছা, একদিন হচ্ছে আমি ওই বস্তা নিয়ে মানে নিয়ত করে রাখছি যে আজকে আম কুড়াইতে যাবো। আচ্ছা, কারো ডাক দিব না, ভাগে হয় না, মনে করছি যে হচ্ছে আজকে কারো ডাক দিব না, একলা একলা যাবো। আচ্ছা, রাতে ঘুমাইছি ঠিকই, কিন্তু ঘুমানোর পরেও ঘুমানোর আগে চিন্তা করছি চেতন পাবো তো, এরকম একটা ইয়ে ছিল যে যাবো সবার আগে। আচ্ছা, এরকম করতে এক পর্যায়ে রাত 2টা বাজে, কিন্তু আমি কিন্তু জানি না 2টা বাজে। আমি চলে গেছি আম কুড়াতে, আমি জানি যে আজান দিবে, আজানের ভাব। আচ্ছা, আমি বাগানে গেছি, জেলেপাড়া বাগানে যাওয়ার পরে হচ্ছে আম কুড়াচ্ছে আপনার এই মাঠ সাইড দিয়ে, মনে করেন যে আপনার 15-20টা আম পাইছি। পরে 3 জন আসলো, এই যে বুলবুল, সুরুজ আর একটা নাম রাসেল, ওনারাও চলে আসছে আম কুড়াতে। ওরা আসছে আমার সাথে আম কুড়াচ্ছে। ওরা বলতেছে কে আজকে তুই আমার আগে চলে আসলি, ডাক দিলি না কিছুর জন্য? বললাম যে চলে যেহেতু আইসিস তাহলে ডাক দিয়ে কি করবো। পরে বললো যে ওই সাইডে যায়, মানে বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে, গলি আছে, গলির এই পাশেও বাগান, ওই পাশে বাগান, বাগানের ওই পাশে ওই যে নদী, ওই যে নদীর কথা বললাম, ওই একই নদী, ওই রাস্তার ওই পাশে ওই বাগানে গেছি। যাওয়ার পরে ওরাইতে করে তো অনেক আম করাইছি, ওরাও মানে 2-3 জন 3 সাইডে গেছে, আমি এক সাইডে করাচ্ছি, মানে প্রচুর আম। আপনার বস্তা এক পর্যায়ে অর্ধবর্তী হয়ে গেছে, ভরে নাই অর্ধবর্তী। বস্তা বলতে কি বড় বস্তা না, কিন্তু এই যে স্বাভাবিক বস্তা যে সময় আধাটা হয়ে গেছে সে সময় হচ্ছে ফজর আজান দিছে। সে সময় আমি লাফাই উঠছি, ফজরের আজান দিলে এখন মানে তাহলে আমি কোন সময় আইছি? যে সময় ফজর আজান দিছে সেই সময় আমার বুলবুল আর সুরজ আর হচ্ছে রাসেল, ওরা 3 জন এসে আমার বলতেছে শালা তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসিস, আমার ডাকিস না কিসের জন্য? আবার তারা এই কথা বলতেছে। পরে করলাম যে মানে ওরা যে আসলো ব্যাগ জড়ানো রয়েছে, এখনো ছাড়াই নাই, হাতের মধ্যে মুসরানো থাকে না, মুসরাই নিয়ে আইছে। কেন ওনারা এতক্ষণ কুড়াই আপনার সাথেই কুড়ালো আম? আমি সেই সময় জানতাম যে বুলবুল, রাসেল এবং হচ্ছে আপনার এই সুরজ আমার সাথে আম কুড়াচ্ছে, মানে আমার একটু পরে আইছে। কিন্তু যখন আজান দিল, যখন ওরা এসে বললো কি আজকে আমার ডাক দিলেন না, একা একা চলে আসলে কিসের জন্য? মানে আমার বাড়ি মাঠের মধ্যে আর ওদের পাড়ার মধ্যে, ওদের বাড়ির কাছ দিয়ে আমার যাইতে হয়। আমি খেয়াল করলাম ওদের হাতে ব্যাগ জড়ানো রয়েছে, মানে ব্যাগ এখনো ছাড়া নেই, আম ঠোকালে তো 2-1টা আম তুলে ব্যাগটা ছাড়ানো হবে, হাতের মধ্যে জড়ানো রয়েছে। ওই কথা বলতে সেই সময়
মাথার মধ্যে ক্যাচ করলো সর্বনাশ, তাহলে এতক্ষণ আমি কার সাথে ছিলাম। আপনাকে টোটালি ধোকা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই 3 জন আসলে অন্য কিছু ছিল। হ্যাঁ অন্য কিছু ছিল, মানে বুলবুল, রাসেল আর হচ্ছে আপনার সুরুজ। আজানের সময় যখন অরিজিনালি আপনার ফ্রেন্ডরা আসে হ্যাঁ। তখন আপনি, আচ্ছা তখন আপনি ওদেরকে খোঁজেননি? না, বাকিরা অন্যরা না, অন্যদের ওরা যখন 3 জন আসলো, আসার পরে আমি ওদের হাতে ব্যাগ যখন আমি জড়ানো দেখলাম, আমি চিন্তা করলাম তাহলে এতক্ষণ যারা আম খুললো তারা তো আম আমার সাথে টুকাইছে, আম তো ওদের ব্যাগে আছে, ব্যাগ ছড়ানো ছিল, কিন্তু এর হাতে ব্যাগ জড়ানো রয়েছে। তা আমি ওদের আবার বললাম না যে হচ্ছে এই ঘটনা। পরে হচ্ছে ওই এই পাশ থেকে আমি ওই পাশে আবার চলে যাচ্ছি, যখন এটা হয়ে গেল মনে করলাম এই বাগান দিয়ে আম খুলে চলে আসবো। পরে হচ্ছে আবার ওরা 3 জন আলাদা হইলো, আমার মতো আমি আলাদা হইলাম, মানে আমার অরিজিনাল বন্ধুরা এক সাইডে রইলো, আমি আলাদা হইলাম, আলাদা হয়ে আম করাতে করাতে এই বাগানে আসলাম। আপনি কি এটা ইচ্ছাকৃতই করলেন? হ্যাঁ, আমি চলে আসলাম একাই, জানি যে ভয় নাই। আবার দেখি যে হচ্ছে এক মহিলা, সেই সময় আমার মহিলা, আমি সরাসরি মহিলার চোখে পড়লো, মহিলা চোখে পড়লো আপনার মুরব্বী বয়স্ক মহিলা। তো ওই মহিলা আমার ডাক দিল, বলে যে এই জায়গা থেকে আম গুছানো রয়েছে, আম নিয়ে যা। ঠিক আছে, কিন্তু মহিলাটা আমি কোনোদিন দেখিনি, আমার পরিচিত না, মুরব্বী মহিলা লাঠি হাতে। কিন্তু ওই মহিলা যখন আমার ডাকলো আমি গেলাম না, আমি ভয় পাচ্ছি প্রচন্ড, মানে সাদা কাপড় পরা মহিলা, এমনি তো মুরব্বী মানুষের একটু ভয় লাগে রাত্রে যদি সাদা কাপড় পরে লাঠি দিয়ে হাঁটে, আমার প্রচন্ড ভয় লাগতেছে, মানে ওদের থেকে চলে এলাম, আলাদা চলে আসলাম। পরে আমি যখন গেলাম না, ওই মহিলা চলে আসতেছি, মানে চলে আসতেছি ওভারটেক করে, যে আমি আর তাকাবো না ওদিকে, আমি বাসে চলে যাবো, মানে তার এরিয়া আমি চলে আসতেছি, কথা কোনো অ্যান্সারও দেয় না, কিছু বলে না, সে ডাক দিচ্ছে, আমি যাই নাই, আমি চলে আসতেছি। পরে ওই মহিলা কি করলো, আমার মানে 15-20 হাত দূরে দাঁড়ানো আছে, ওই মহিলা হচ্ছে মানে হাত না কি এটা আমি বলতে পারবো না, যেহেতু আমার পিছন থেকে হাত নাই, কোন একটা কিছু দিয়ে আমার এরকম আঁচড় দিছে, টান দিছে, কিন্তু মহিলাটা কিন্তু অনেক দূরে দাঁড়ানো আছে, এরকম পিছন থেকে আমার এরকম টান দিছে, টান দেওয়ার পরে আমার পিঠে কেটে যায়, এখনো দাগ আছে, এই যে এই সাইডে একটা আছে, দাগ আছে। কয়টা দাগ? কি একটা দাগই ছিল না কয়েকটা দাগ ছিল? দাগ ছিল 2-3টা, কিন্তু হচ্ছে ওই 2-3টা মিলে গেছে, একটা না 2টা দাগ আছে, দেখতে পারি না অবশ্য, কিন্তু একটা মাঝে মাঝে দেখি যে হচ্ছে বড় এই সাইডে যেটা, ওটা দেখতে পারি, আয়না দিয়ে দেখতে পারি। তো হচ্ছে ওরকম পিছন থেকে যে সময় টান দিল, টান দেওয়ার পরে এই জায়গায় আমার জামা পর্যন্ত ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে যাওয়ার পরে আমি ওখান থেকে দৌড়ে চলে আসি। ওই মহিলা আপনার পেছনে আসছে কি আসছে না আপনি এটা দেখার চেষ্টা করেন? কিচ্ছু দেখেন না, আমি শুধু দেখলাম যে মহিলাটা অনেক দূরে আছে, 10-15 মিনিট, সে কোনো একভাবে আপনাকে ছুঁয়ে ফেলছে, মানে হাত দিয়ে হোক আর যেভাবে কিরকম, মানে সে সময় আমি প্রচন্ড ভয় পাইছি, যে সময় শরীরে হাত টাচ লাগছে, আমি খুব ভয় পাইছি। ভয় পাওয়ার পরে দৌড় মারছি, দৌড় মারার পরে এক দৌড়ে মানে রাস্তায় উঠছি, রাস্তায় ওঠার পরে ওই যে মানুষ ইয়াতে যাচ্ছে, মসজিদের নামাজের জন্য যাচ্ছে, দৌড়ে এসে আমি দবাস করে পড়ে গেছি, মানে আমি সেই সময় আমার অবস্থা খুব খারাপ, যে সময় শরীরে টাচ করছে আমার শরীর মানে খুবই অসুস্থতা বোধ করতেছি। পরে আসার পরে আমি ব্যাগ থেকে রেখে চলে আসি, ব্যাগটা কিচ্ছু আনি না, আমার ব্যাগটা কিচ্ছু আনি না। পরে হচ্ছে বললো যে কি হয়েছে, আমি বললাম যে এই ঘটনা। তারপরে জামা চেঞ্জ করলো, জামা চেঞ্জ করে সবকিছু দেখলো, দেখার পরে সত্যি দেখে এগুলা, পরে ওই গাছ বাটা এগুলা দিয়ে ক্লিয়ার করে দিল, সকাল হলো, পরে আমার বাড়িতে নিয়ে আসলো। এখানে একটা বিষয় হচ্ছে রেহান, যেটা দেখলাম যে ওনার এখনো দাগ রয়ে গেছে, মানে ওটা মানসিক কোনো কিছু, এটা ভাবার আর কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা বলেছিলেন, মহিলাটা আপনার কাছ থেকে এত দূরে ছিল, সেখান থেকে বাড়িয়ে ছুঁয়ে ফেলার মতন অবস্থায় ছিল না। তো আসলে এটা একটা অদ্ভুত বিষয়, আমরা আসলে কখনোই এক্সপ্লেইন করতে পারবো না। আসলে এরকম অদ্ভুত অনেক বিষয় আছে, যেমন মনে কর যে একটা ঘটনা আছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। একবার হয়েছে কি, কয়েকজন বন্ধু, প্রায় 3 জনের মতো বন্ধু মনে হয়, ইয়ট নিয়ে গিয়েছিল আর কি, জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছে। এটা অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডের মাঝামাঝি কোনো একটা জায়গায় ওরা ছিল। তো ওদের স্যাটেলাইট ফোন ছিল, প্রথম 2-1 দিন কন্ট্যাক্ট ছিল, তো এরপরে 3য় দিন থেকে ওদের আর কোনো খোঁজ নেই। পরে অনেক সার্চ শুরু হয়ে যায়, সার্চ শুরু হয়ে যাওয়ার পরে যেহেতু এটার নেভিগেশন সিস্টেম ছিল, তো খুব সহজে বের করে ফেলে যে এইখানে এটা আছে। তো সেই ইয়টে গিয়ে দেখতে পায় যে ওখানে ওই 3 জন বন্ধু, ওই 3 বন্ধু নাই, পুরো ইয়টটা একদম সাজানো গুছানো, যেভাবে থাকার কথা ওভাবেই আছে, শুধু এই 3 জনই নাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওরা ওখানে যে বসে ড্রিঙ্কস করছিল বা চায়ের মগ ছিল, ওগুলো একদম হুবহু ওভাবে রয়ে গেছে। মনে কর যে তুই যদি একটু আগে উঠে যাস এখান থেকে কোনো কিছু এক কাপ চা খেয়ে, তারপর যে এরকম সিচুয়েশন থাকতে পারে, ওই এনভায়রনমেন্ট রয়ে গেছে, কোনো ধরনের কোনো কিছু চিহ্ন নেই। কিন্তু এই 3 বন্ধু নেই মানে নেই, আর কোনো খোঁজে পাওয়া যায় না। এটা একটা আনসলভ বিষয় আর কি এখনো পর্যন্ত। তুই কি কখনো এই ব্যাপারটা শুনেছিস, এলিয়েন অ্যাবডাকশন? শুনেছি, এলিয়েন অ্যাবডাকশনের ব্যাপারটা। এটাতে এলিয়েনের বিষয়টা এখানে, মানে যেখানে দেখা যাচ্ছে
হচ্ছে যে কোনো কিছুর আর যুক্তি খুঁজে পাচ্ছে না। রাইট। তো ওখানে একবার কেউ বলছে যে 3 জন হয়তো নিচে নেমেছিল, সেখানে হয়তো হাঙর ধরেছে বা এই ধরনের কিছু, কিন্তু তখন লজিকটা হয়েছে 3 জনের এভাবে এই ধরনের ঘটনা হওয়ার কথা না, এবং সেখান থেকে পানি থেকে ওঠার মতো যথেষ্ট প্রযুক্তি বা ব্যবহার ছিল, এবং দিকও হারিয়ে ফেলার কথা না। তাদের কাছে নেভিগেশন সিস্টেম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, স্যাটেলাইট ফোন রয়েছে। তৃতীয় যেই একটা লজিক দাঁড় করানোর চেষ্টা হয়েছে যে এলিয়ানরা হয়তো বা এখান থেকে ওদেরকে নিয়ে গেছে। আমি দেখি কারণ এই এলাকায় মানে ইউএফওর একটা ওই সময়টার আশেপাশের সময়ে এই এলাকায় কিছু একটা দেখা গেছে, মানুষজনের কাছে শুনেছে যে ইউএফও হয়তো বা এইখানে ওই সময়টাতে দেখা গিয়েছিল। এই দুইটার একটা কানেকশন মিলিয়ে হয়তো বা সেটাও হতে পারে, বাট এটা আনসলভ। নোবডি নোজ। আসলে এই ব্যাপারটা আমি রিসেন্ট কোন সার্ভে রিপোর্ট আমি জানি না, বাট অ্যাকর্ডিং টু 2009 দ্য মুভি, একটা মুভি আমি দেখেছিলাম, মুভিটার নাম হচ্ছে দ্য ফোর্থ কাইন্ড। মানে অন্যরকম একটা অসাধারণ মুভি। ওখানে খুব সুন্দর করে সায়েন্সের সাথে কম্বাইন করা হয়েছিল যে সুপার ন্যাচারাল বিষয়গুলোতে। তো ওখানে একটা সার্ভে রিপোর্ট দেওয়া হয়েছিল, অরিজিনাল সার্ভে রিপোর্ট কিন্তু দোস্ত, সেটা হচ্ছে যে ওদের ওখানে অ্যাকর্ডিং টু দেয়ার সার্ভে পার ইয়ার 6,000 people are lost without any track. এই 6,000 মানুষকে 2009 অনুযায়ী, এখন সেটা কততে দাঁড়িয়েছে আমি জানি না, বাট 2009 অনুযায়ী 6,000 মানুষ কোনো কারণ ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, যুদ্ধ ছাড়া, কোন রকম কোনো প্লেগ ছাড়া 6,000 মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না পার ইয়ার। এরা কোথায় যায়? অ্যাকর্ডিং টু দেম দে আর অ্যাবডাক্টেড বাই এলিয়েন্স। আরো অনেক ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে, লস্ট কেস। যাই হোক, সোহেল ভাইয়ের কাছে আসি, এলিয়েনদের কাছে না যাই। আসলে তো বুঝে যায় না আসলে কষ্ট কি কষ্ট মানে বিশ্বাস করা কষ্ট অনেকের জন্যই। সেটাই, ঠিক আছে, অনেকের জন্যই বিশ্বাস করা কষ্ট। এই ইনফ্যাক্ট আমি জানি না, আমি হয়তো যদি আমি শ্রোতা থাকতাম তাহলে আমি হয়তো এরকম বলতাম, আরে এটা কি স্টোরি বললো, এরকম কি হয় নাকি। এখন কথা হচ্ছে যে আমার সাথে যতটুকু ঘটেছে, আমার নলেজ যতটুকু, আমার পক্ষে ততটুকু সত্য বিশ্বাস করাই সম্ভব, তার চেয়ে বেশি না। তো ওগুলোতে আমরা চিন্তাতে না যাই। তো সোহেল ভাই, এরকম কি আর কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে কখনো? হ্যাঁ, একটা ঘটনা আছে। আমার বাড়ি থেকে বাজারে যাইতে হয়, মাঝখানে একটা গোরস্থান আছে, মানে গোরস্থানের সামনে দিয়ে গোরস্থানের গেটের সামনে দিয়ে আমার চলাচল করতে হয়। রাত্রে হোক দিন হোক যেখানে যাবো গোরস্থানের সামনে দিয়ে যেতে হবে, রাস্তা ওখান দিয়ে। পরে একদিন বাজার থেকে 11টার দিকে আমি আসতেছি বাড়িতে, রাত 11টা আমি বাড়ির দিকে যাচ্ছি। এমন সময় আমাদের গ্রামে মানে পুকুর আছে, বড় একটা বাজারে পুকুর আছে, পুকুরের পার আছে, বড় বড় পার, মানে জায়গা খালি আছে, ওখানে এলাকার গরিব মানুষগুলো ওখানে থাকে। আচ্ছা আচ্ছা, মানে যাদের কিছু নাই তারা ওখানে বাড়িঘর উঠে রয়েছে। পুকুরের পাড়েই একটা লোক থাকতো, খুব দরিদ্র, মানে ময়লাল নাম। আচ্ছা, তার ছেলেও আছে, অবশ্য ছেলে মেয়েও আছে, ওয়াইফও আছে। ওয়াইফ তারা দেখতে পারতো না, দেখে না। যতদিন শক্তি ছিল মানুষের বাড়িতে ওই যে ঘর ছাউনি করতো সোনের, ওইগুলো কাজ করে খাইতো। পরে যখন বৃদ্ধ বেশি হয়ে গেল আর কাজ করতে পারে না, গ্রামে যে সে বাড়িতে রিলেশন বেশি, সে বাড়িতে যে খাওয়া দাওয়া করতো, চাউল নিয়ে আসতো, নিজে রান্না করতো অনেক সময় বাড়িতে। অনেকেই আর কি ঠাট্টা করতাম। আমার সাথে খুব ভালো রিলেশন ছিল, দাদা দাদা বলতাম, আমাদের বাড়িতে আসতো, যা চাইতো আমার মা দিত। তো এই সেদিনকে রাত্রে আমি মানে সিডি দেখে সিডির দোকান থেকে বাড়িতে আসতেছি। আমাদের গোরস্থানের সাথে একটা বাড়ি আছে, মানে বাড়িটা আমার দূর সম্পর্কে এক ফুফাতো ভাইয়ের হয়। সেই ফুফাতো ভাইয়ের একটা ছেলে আছে, তারেক নাম, আমার বয়সের বয়স। আচ্ছা, তো হচ্ছে আমি সেদিন আর এমনি প্রতিদিনই যাওয়ার সময় ওরে ডাক দেই, মানে একটু ভয় ভয় লাগে। গোরস্থানের কাছে এসে মনে করেন যে জ্যোৎস্না রায়, তা আপনার ওই গোরস্থান সাদা ফটফট ফটফট করতেছে, কোনো ময়লা নাই। তো এমনি গোরস্থানের দিকে তাকাইলে শরীরটা শিংড়ে ওঠে, ভয় লাগে। মানে মনে হয় যে এই যেন আমার দাদা আমারে ডাক দিচ্ছে, দাদা মারা গেছে, তারপরে আমার এক কাকা বিষ খায় মারা গেছে, ওখানে দাফন করা হয়েছে, ছোট কাকা। তাই ওখান দিয়ে যাইতে ভয় লাগে যে হচ্ছে কোন সময় বা হচ্ছে আমার দাদা আমারে ডাক দেয়, সোহেলকে পিছন থেকে যদি আমার হাত ধরে ডাক দেয়, একটা মনের ভয়, একটা এরকম একটা ভয় লাগে। এর জন্য আমি তারেকরে ডাক দিই। সেদিন আমি আর ডাক দিইনি, ডাক না দিয়ে যাইতে লাগছি। তো হঠাৎ করে ওই ময়লাল দাদা ওই একটা কবরের উপরে বসে, মনে করেন যে হচ্ছে চাদর গায়ে, চুল নাই, কবরের উপরে বসে একটা কবর আছে, কবরের উপরে সে বসে চাদর গায়ে দিয়ে, মানে খুব সেকুন মানুষ তো, মানে কোচে কাছে হয়ে বসে আছে, সাদা কাপড় নিয়ে বসে আছে, জড়ায় বসে রয়েছে। মনে হচ্ছে তার শীত লাগতেছে প্রচন্ড, এরকম শীতের দিন। তখন শীতের দিন? হ্যাঁ, শীতের দিনই ছিল, বাস্তবে শীতের দিন ছিল সেই সময়। তারপর হচ্ছে কবরের উপরে বসে রয়েছে এরকম। আমারে বলতেছে, সোহেল আমার একটা লেপ দিয়ে যা। আপনাকে বলছে? হ্যাঁ, আমার কাছে একটা লেপ চাচ্ছে, এটা বাস্তব ঘটনা, মানে আমার কাছে একটা লেপ চাচ্ছে। সেই সময় আমি কি করবো, তো আমি কোনো কথা জবাব দিইনি। আর জবাব দেবো কিভাবে, আমি সেরকম আমি জবাব দেওয়ার মতো কিছু নেই, কারণ আমি জানি যে হচ্ছে তো মারা গেছে, এই লোক মারা গেছে, মানে 3-4 বছর হয়েছে মারা গেছে, ওই দাদাটা মারা গেছে, ময়লাল দাদা মারা গেছে। আর যখন আমি আমার কাছে লেপ চাইলো,
তখন হচ্ছে যখনই এই কথা লেপ চাইছে আমার মনের মধ্যে খুব ভয় জাগলো। মানে আপনার তো তাকে দেখেই ভয় পাওয়ার কথা। যাই হোক, মানে ভয় পাওয়ার কথা, কিন্তু হচ্ছে যখন আমার কাছে লেপটা চাইলো তখন আমার বেশি ভয় করলো। মানে প্রথম তো তার দিকে আমার নজর যায় না, যে সময় আমার ডাক দিছে সেই সময় আমি তার দিকে ওই দিকে তাকাইছি, দেখে যে ওই দাদা বসা। পরে লেপ চাওয়ার সময় সাথে সাথে যে লেপের কথা বলছে আমি দৌড় দিয়ে আমার ওই বাড়ি আছে যে গোরস্থানের সাথে যে বাড়িটা, ওই বাড়ির ভিতরে ঢুকছি। বাড়ির ভিতরে ঢোকার পরে তারেকটা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে তারেক আজ আমি তোর কাছে শোবো। মানে হ্যাঁ কিছু বললাম না, কিছু না বলে আমি বললাম যে আজকে তোর কাছে শোবো। মনে মনে ভাবলাম যে বাড়িতে গেলে একলা শুইতে হবে, ঘুম নাও ধরতে পারে, কি না কি হয়, আর গোরস্থানের সামনে দিয়ে যাবো না, আমি এখানে শুয়ে থাকবো। পরে শুইলাম, কিন্তু এমন এক পর্যায়ে দেখা গেল যে এখন আমি ঘুমাইছি, শুয়ে পড়ছি অবশ্য, কিন্তু ঘুমাইছি কি জেগে আছে এটা আমি সঠিক জানি না। এমন সময় হচ্ছে বেড়ার সাইডে, মানে বেড়ার সাথে মুখ লাগে এরকম মনে হচ্ছে, মানে বেড়ার সাথে শুইছি খাটটা, ওই সাইড থেকে আমার বলতে যে সোহেল একলা একলা আরামের ল্যাপ নিয়ে শুয়ে রয়েছিস, আমার এই ল্যাপটা দিলি, মানে এরকম একটা আওয়াজ আসলো। মানে ওই দাদা বলতেছে, কিন্তু তারে আমি দেখতেছি না। মানে এটা তো আমার কাছে আরো এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। একটা মানে কি বলবো, শেষের অংশটা হতে পারে সাইকোলজিক্যাল, নিজের সাথে নিজের একটা গিলটি ফিলিং। হ্যাঁ, আমি একটা মানুষ আমার কাছে চেয়েছে মৃত হোক আর জীবিত হোক, আমি দিতে পারিনি, সেখান থেকে হতে পারে ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। বাট মাই গুডনেস। কিন্তু এটা কিন্তু এর মধ্যে আরেকটা কথা আছে, যেরকম হচ্ছে এই কাহিনীটা ঘটছে আমার এক চাচাতো ভাই আছে, মতির নাম, রানা আশুলিয়াতেই থাকে, চাকরি করে। তো ও এখনো আছে, আশুলিয়াতে থাকে। তো ও আর আমি সবসময় আর কি করতাম, মানে এমন কৌতুক ধরনের কথাবার্তা বলতাম, সবসময় আর কি করতাম আমি, মানে ওই দাদারে নিয়ে অনেক আর কি করছি ও আর আমি। মানে আমি বলছি যে হচ্ছে মিথ্যা কথা, সে সময় মিথ্যা কথা এমনি এমনি বলতাম যে ময়লাল তোর কাছে পানি চাইছে, এক গিলাস পানি দিয়ে আসিস, মানে ও আমারে বলতো, আমি আবার ওরে বলতাম তোর কাছে বদনা চাইছে দিয়ে আসিস, এরকমই আর কি করতাম বিভিন্ন দিন। জীবিত থাকতে আপনারা এই জিনিসগুলো নিজেদের মধ্যে? না, জীবিত থাকতে না, উনি মারা যাওয়ার পরেই, মানে ওই দাদা মারা যাওয়ার পরে, মানে ওনার নিয়ে সবাই গ্রামের সবাই রহস্য করতো, ফাজলামো করে এগুলা করতাম সবসময়, কিন্তু বাস্তবে আমার যত যাই বলি না কেন, কবরস্থান শ্মশান ঘাটের মধ্যে একটা শিরশিরানি গা শিরশিরানি ভাব আছে। আমার মামা নাকি ছোটবেলায় দেখেছিল একবার, মানে খুব ভয় পেয়েছিল সে কবরস্থানের পাশ দিয়ে, ইনফ্যাক্ট আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে আসার সময়, যেটি কবরের ওপরে একজন মানুষ বসে বসে ধ্যান মতন করছেন আর কি, গভীর রাতের বেলা। তো সে ভয় পেয়ে চলে আসে, ভেতরে যায়নি, এটা নিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি, বাট এটা সে দেখেছে, সে জানে যে এটা কবরের ভেতরে, কবরের ওপরে ওভাবে সাধারণ কেউ বসে থাকে না। তাহলে আমরা কি করব? আমরা আর না ঘাটিয়ে চল। ডর মানে ভয়। আরো একবার বিরতির সময় হয়ে গেল। ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে ডর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদেরকে বলছি, ডর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোন এক্সপেরিমেন্ট করবেন না। এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম। অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি, সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই। সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসব। ডর মানে ভয়। শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ মাঝরাতে শুনশান নীরবতায় যারা ডর উপভোগ করছেন, তাদের জন্য আরো একবার বলে দিই ডরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড। যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নেই প্রিয় শ্রোতা, ডরের পুরো ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ডর
তো কিছুক্ষণ আগে আমরা তারেক ভাইয়ের গল্প শুনলাম, তারেক ভাইয়ের গল্প শোনার পরে সোহেল ভাইয়ের গল্প শুনলাম। তবে সুমন দোস্ত, আমাদের সাথে কিন্তু আরো একজন আছে, আর তার পরিচয়টা সে নিজেই দিক। হ্যাঁ, যে আছে সে নিজের পরিচয় সে নিজেই দিবে। তো যাই হোক, আমরা চলে যাব আসাদুল ভাইয়ের কাছে। আসাদুল ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো মোটামুটি। তো আগে ওনাদের গল্প শুনে কেমন লাগলো আপনার? হ্যাঁ, অনেক ভয়ঙ্কর, অনেক ভয় ভয় লাগতেছে। আচ্ছা, তো আপনি এমনিতে কি করছেন, কোথায় আছেন একটু শুনি আমরা ছোট করে। আমি একটা ছোটখাটো জব করি রেস্টুরেন্টের। আচ্ছা, রেস্টুরেন্টে জব করেন। আচ্ছা, আমাদের তারেক ভাইও কিন্তু রেস্টুরেন্টেই জব করে। জি জি, শুনলাম তো। আচ্ছা, আর আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি শেরপুর, আচ্ছা, শ্রীপুরদি থানা, সোনকান্দা গ্রাম। আচ্ছা, তো আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে ওগুলো কি আপনার দেশের বাড়িতে ঘটেছে নাকি ঢাকা শহরের ভিতরে কোথাও? ওকে রিয়াঞ্চল, কথা না বাড়িয়ে ওনার ঘটনা শুনি। খুব এক্সাইটেড আমি, আমার মনে হচ্ছে খুব দারুণ কিছু একটা এখান থেকে পেতে পারি। ওকে আসাদুল ভাই, শুরু করেন। প্রথমবার বই পাই আমি ঢাকা। আচ্ছা, আমি তখন একজনের বাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দলিপাড়ার ঘটনা। ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে দেয় ইয়েতে সাভার। সাভারে? আচ্ছা, বিরুলিয়া একটা জায়গার নাম আছে, সেইখানে মানে তাদের স্থায়ী বাড়ি, এখানে তারা বাড়ি করছে। আচ্ছা, তারা বললো ওইখানে তাদের গরু পালতে হবে, অনেক কিছু তারা ওইখানে রাখবে, আমাকে এখানে রাখবে না। আচ্ছা আচ্ছা, তো ওইখানে আমি চলে গেলাম, ওইখানে যে কাজ কাম করি। ওনাদের গরু ছিল 6টা, ওকে, 6টা গরু আমি পালতাম, দেখাশোনা করতাম। তা ওইখানে কিছু টেক আছে, পাহাড়ি জাতীয় টেক, মানে টেকের অনেক বিভিন্ন ধরনের নাম আছে। যেমন ওনাদের যে নিজস্ব জায়গা, ওনাদের টেকের নাম ছিল হিরুলিয়া টেক। হিরুলিয়া টেক, হিরুলিয়া। তো বিরুলিয়া নামে একটা টেক আছে ওনাদের টেক। আরেকটা টেক আছে, এটা হচ্ছে মরাপোড়ার টেক। মরাপোড়া টেক মানে আশেপাশে কি কোনো শ্মশান বা কিছু আছে নাকি? এখানে শ্মশান নাই, শ্মশানের মতো মানে একটু ছোট করে গোল করে নিছে। আচ্ছা, ওইখানে হিন্দুদের পোড়া। আচ্ছা, আমি ওইখানে কাজ কাম করি, দেখি, পোড়ায় দেখি। আচ্ছা, একদিনকে আমাদের গরু যে 6টা, সন্ধ্যাবেলা গরু আসলে আমরা গোয়াল ঘরে তুলে ফেলি, পানি খাওয়ায়। আচ্ছা, ওই দিন আমি আর যাইনি, গরু একা একা চলে আসছে। আচ্ছা আচ্ছা, 5টা গরু আসছে। আচ্ছা, একটা গরু আসে নাই, এটা মাগরিবের সময়। আচ্ছা, তো আমি গরুটা খেয়াল করলাম আসে নাই। 5টা গরু বাইন্দা আমি যার বাসায় কাজ করতাম মামা ডাকতাম, মামা এমন এমন একটা গরু আসে নাই। কই তাহলে ল গরুটা দিই, কোথায় আছে? উনি আমাকে একটা টর্চ লাইট দিল। আচ্ছা, আমি টর্চ লাইট নিয়ে ওনার সাথে চললাম। তো উনি ওনার ট্যাগটা দেখতেছে, আমাকে বললো ওই ট্যাগটায় যাও। উনি ওই ট্যাগটায় গেল না, আমাকে দিয়ে পাঠালো। তো আমি যখন যাইতে বাধ্য 7:30টার দিকে। আচ্ছা, ওদিকে তো কারেন্ট নাই, অন্ধকার, অনেক অন্ধকার। আমি টর্চ লাইট নিয়ে, ওইটা ছিল আপনার বাঁশবাগান, চারো সাইড দিয়ে বাঁশবাগান, মাঝখানে খালি। আমি টর্চ লাইট নিয়ে কোনারে চলে যাই, ওইখানে একটা ঘর আছে, ছোট ঘর, ওইখানেই পোড়ায়, ওইটাই শ্মশান ঘাট। এর 2 দিন আগে ওইখানে একটা লাশ পড়াইছে, আমি জানি না। আমি যা দেখি গরুটা ওইখানে বান্ধা। জি। আচ্ছা, ওনার সাথে একটা লোক বসে রয়েছে। লোকটার বর্ণনা আমি দেখতে পারি নাই, মানে কালো টাইপের, অন্ধকার তো, যতটুকু বুঝতে পারছি। ওই সময় একটা প্রবলেম হয়েছে কি, আমার টর্চ লাইটটা প্রবলেম দেয়। আচ্ছা, এতক্ষণ আসছি টর্চ লাইটটা জ্বলছে, কিন্তু ওইখানে এসে লাইটটা 1-2বার জ্বলে আর জ্বলে না। মাই গড। আচ্ছা, ওইখানে খুব ভয় লাগলো যে এটা কি হলো, টর্চ লাইট জ্বলে না কেন। আমার চেষ্টা করছি, জ্বলে না। আমি গরুটা আস্তে আস্তে করে আগে গেলাম, যে আমার গরু যেহেতু নিতে হবে। গরুটার কাছে গেলাম, যে গরুটার গলা রশি ধরে টান দিছি। টান দেওয়ার পরে রশি আসে না, তো একটা আওয়াজ আসছে, একটু ভয়ঙ্কর টাইপ, একটু সিম গলায় বললো যে এই আমার গরু পিনাস কেন। আচ্ছা আচ্ছা, এটা নাকি ওর গরু। গরুটার কালারটা ছিল লাল, ওই গরুর কালার ছিল লাল, মানে সেম গরু। আচ্ছা আচ্ছা, আমি বললাম এটা তো আমার গরু, আপনার গরু কোথা থেকে হলো? ভয় পাইছি, তারপর সাহস নিয়ে বলতেছি যাওয়ার জন্য, নিয়ে চলে যেতে পারলে বাসি। এই কথা বলার পরে তিনি আমাকে গরুটা ছেড়ে দিচ্ছে, পাল্লায় লুয়ে যায়। আর গরুটার গলার রশি ধরে নিয়ে আসতেছি। মামা ওই হিরুলিয়ার একটা খুঁজা চলে গেছে, উনি আর এদিকে আসেনি, আশাদুলে নিয়ে আসবে। আমি আমার গরুটা নিয়ে আমি যাইতেছি, যখন হিরুলিয়ার টেকা আগে মাছ বরাবর একটা রাস্তা আছে, রাস্তাটা মানে 2 সাইড দিয়ে বিশাল গাছ, যেটাকে আমরা বলি বট গাছ। আচ্ছা, একটা আছে বট গাছ, একটা আছে তেঁতুল গাছ। আচ্ছা, বিশাল আকৃতি, অনেক বছর আগে। 2 দিকে 2 গাছ, মাঝখান থেকে একটা পথ। আচ্ছা, ওই পথের মাঝখান বরাবর একটা লোক দাঁড়ায় আছে, আরেকটা গরু নিয়ে, সেম আমার যে গরু ওই গরু নিয়ে। এবং তখন আপনার কাছে একটা গরু? জি জি জি, আমার গরুটা শুধু আমি নিয়ে যাচ্ছি। আমি এই জায়গায় থাইমে গেছি, আমি রাস্তার মাঝে আবার কে, আমার মামা কি আবার গরু পাইলো নাকি। আমি মনে করে দাঁড়ায় ডাকছি মামা মামা, সে সাড়া দেয় না। আচ্ছা, সে নির্জন দাঁড়ায় রয়েছে, 2 দিকে জিজি পোকার ডাক। আমার শরীরে পশম এখনই খাওয়া যাচ্ছে বলতে, যে 2 দিকে জিজি পোকার ডাক। আমি বলছি কে মামা মামা কই, আমি সামনে আগাইতেছি, আমি আর ভয় পাচ্ছি না, মনে করছি আমার মামা। তা আবার চিন্তা করতেছি যে মামা হইলে তো গরু আরেকটা থাকবে না, কারণ গরু তো আমি পেয়ে গেছি। আরেক পাও পিছাই যাচ্ছি না সামনে। তারপরে শ্বাস করে গেলাম, সামনে যা দেখি লোকটা আসলে ওইলো আমার মামা না, ওই যে লোকটা বসা ছিল ওই লোকটা আবার আপনার সামনে। মানে যার কাছ থেকে আপনি একটা গরু নিয়ে আসলেন, সে আবার আরেকটা একই রকম গরু নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ,
তো আমি এই জায়গা তো অনেক ভয় পেয়ে গেলাম যে আপনি আমার সামনে কে, ওনার আকৃতি বলতে পারবো না, মানে পায়ের এতটুক নাই, মানে তার পায়ের পাতা নেই কোনো? না না, সে সোনার উপরে 1 থেকে 2 টাক হবে এরকম উপরে সে ভাসতেছে। গরুটা কি টাইপের, আমি যে গরু ধরছি ওটা আমার অরিজিনাল গরু। আরেকটা জিনিস ফলো করলাম, ওনার মাথা নেই, ওনার মাথা নেই এইখান থেকে নেই। আমি যখন কাছে গেছি পুষ্ট দেখতে পাচ্ছি, অন্ধকারে তো দেখা যায় না, মানে একটা লোক দাঁড়া আছে বোঝন যায়, শরীর টইল আছে। কিন্তু যখন আমি একদম কাছে গেছি তখন আমি দেখতে পাচ্ছি যে ওনার মাথাও নাই আমার পাটাও নাই, সুন্দর উপরে বাসা। তাহলে মাথা না থাকলে চোখগুলো কোথায়? চোখগুলো বুকের মাঝে। আচ্ছা, কথার বয়সটা কোথা থেকে আসছে এটা আমি দেখিনি। কথা আসতেছে। কি কথা আসতেছে? বলতেছে যে তোর আজকাল শেষ দিন, তুই আজকে বাঁচবি না। আমাকে এই কথাটা বললো। তো আমি তো এই দেখার সাথে সাথে আমার শরীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি আমার গরুটা ছেড়ে দিছি, দিয়ে আমি একটা দৌড় দিছি, চিল্লাম মেয়েরা। এক দৌড়ে ওই যে টেকির মাঝখানে, হিরোলিয়ার যে টেকির মাঝখানে, এটা মরাপুরার টেক আর হিরোলিয়ার টেকের মাঝখানে সামনে যে আমি একটা আম গাছে বাড়ি খেয়ে পড়ে গেছি, মাথায় প্রচন্ড আঘাত পাই। মানে এতটাই আপনি অস্থির এবং ভয়ে ছিলেন যে আপনি সামনে কি আছে টের পাননি, হঠাৎ করে ধাক্কা লেগে আপনি পড়ে গেছি, জ্ঞান যায়নি। আমি ওইখানে মানে একটু নিস্তব্ধ বসে রইলাম যে কি হইলো আমি কি দেখছি। আমার গরুটা আমার লোক আসছে, গরুটার লোক আমার পালিত গরু তো শুনে গেছিল কিছুদিন নেই। তা গরুটা আমি ধরছি, ধরে আমি শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আমি তো আর আসতে পারতেছি না। তো গরুটাকে বলতেছি যা বাসায় যা, আমাকে লয়ে যা। তা ওই বাসায় নিয়ে আসতে, তা আমরা যেটা বলি গাছে কাটা হয় না, শিমুল গাছ, ওই হিরোলিয়ার টেক নামার পথে একটু ডালু আছে পাহাড় এলাকার মতো। আচ্ছা, ডালুর ওই সাইডে আবার পানি আছে। তো ওইখানটা আসতেছি যখন, তখন দেখলাম পানির মাঝে কি জানি বিশাল শব্দ করতেছে, ধার ধূপ শব্দ করতেছে। ওইখান থেকে ওই পটটা যে আছে, পটটার মাঝখান বরাবর দিয়ে একটু চিকন রাস্তা আছে, এই সাইডে পানি, এই সাইডে গাছ গাছালি। ওটা উঁচা, ওটা উঠতে উড়ন যায় না, এরকম খাড়া উঁচা উড়ন যায় না, এরকম রাস্তাটা চিকন। তা মনে মনে ভাবতেছে আর কিছু না দেখলে হয়েছে, যা দেয়া দেখছি বাসি মরি পরে আগে বাসায় যাইলো গরু পাইছে। ওই রাস্তা দিয়ে যখন ঢুকছি, আরেক দৃশ্য দেখি, একটা বুড়ি মহিলা বসে রয়েছে আমার দিকে চাইয়া। আচ্ছা, কোথায় বসে আছেন? ওই রাস্তার সাইডে, ওই যে ছোট্ট রাস্তা, ওই রাস্তার সাইডে। আচ্ছা, মানে আমি ওটাকে ক্রস করে যেতে পারবো না, ওই খাড়ার জন্য বসে আছে, যে পানির সাইড খালি। খাড়ার ওখানে বসে আছে কিভাবে উনি? তো মানে কি বছর পুকুরে বসে, আচ্ছা, পানির সাইডটা খালি, ওইখান দিয়ে আমি যেতে পানির সাইড দিয়ে যাই, এরকম রাস্তা দিয়ে আমাকে বসে রয়েছে। বুঝতে পারছি, মানে গেলে আপনাকে ওই পানির পাশ থেকেই যেতে হবে। আর ওইখানে গভীরতাটা এরকম, চৈত্র মাস শুকায় যায় না, ওটা ওখানে শুকায় না, এরকম গভীরতা এখানে অনেক গভীর। আমি তো এই দিকে তো অনেক ভয় পেতেছি, এখন কি করবো, একটা ক্রস করে আসলাম আরেকটা, এখন এটা কি করবো, আজকে মনে হয় আমি শেষ। আমি আমার গরু ছাইরা বলছি তুই চলে গা, তা ওই ডাক্তারছে আমাকে, ওই বুড়ি, হ্যাঁ, যে ওই তো যাইতে পারবো না, তুই পারবি না, তো তুই একটা ক্রস করে তুই আসছস, আমি তো আসি, আমার তো ক্রস করে যেতে পারবি না, এই কথা ওই বুড়িটা বললো। বুড়িটার চেহারা আমি দেখতে পারলাম, একটু সামনে যে দেখি এটাও কি ওটার মতো নাকি, বুড়ির হাত পা সবই আছে, কিন্তু বুড়িটা মাটির মতো বসে আছে, একটু ভাসতেছে। আচ্ছা, এরকম করে বসে রয়েছে, মাটির মধ্যে না, কিন্তু ভাসতেছে, 1 থেকে 2 টাকা উপর হবে, সাদা কাপড় পরা। বুড়ির চেহারা এমন ছিল, ওই যে বেগুন পুড়ে গেলে যেমন হয় না, থেতলা কালো টাইপের, কুচকানো এরকম। ওনার নাক নাই, চোখ গিলা বড় আকারের একটা চোখ। নাক নাই মানে একদম মিশানো? হ্যাঁ, এটা মিশানো, শুধু আমি চোখ দূরে দেখতে পারতেছি। আমি তো এই দেখে আর ওখানে থাকতে পারি না, চিল্লান দেখে নেই, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর গরুটা চলে গেছে বাসায় দৌড়ে। মামা বুঝতে পারছে গরু আসছে, নিশ্চয়ই কোথাও কোনো বিপদ আছে। আমার লাইট নিয়ে আয়সা দেখে আমি ওই জায়গায় পড়ে রয়েছে, আমার সারা শরীর কাদা দিয়ে ভরা। কিন্তু এর মাঝে কি হয়েছে আমি বলতে পারি না, কাদা কেন বললো, আমি তো পড়ছি শুকনো বাড়ি। আচ্ছা, আর আপনি একটা জিনিস বলছিলেন যে আপনি আসার সময় একটা শব্দ পাচ্ছিলেন, যে পানির মধ্যে একটা কিছু হচ্ছে। এই শব্দটা আসলে কিসের ছিল, এটা কি টের পেয়েছেন পরে? এই শব্দটা আমি দেখতে পাইনি কি জিনিসটা ছিল, কিন্তু আমি শব্দ পাইছি পানির মধ্যে, যেমন বড় বড় চাকা মারলে যেমন শব্দ হয় না, মানে দাঁত দুপ শব্দ ফুটে ওটা পানিটা এরকম। কিন্তু আসলে এটা কি ছিল এটা আমি খেয়াল কিনা দেখতে হয়ে যায়নি। আমার জীবনে ঘটনাটা ঘটার আগে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? এর আগে একটা ঘটনা ঘটছিল, যেটা আমার নিজের সাথে মাছ মারতে যেরকম হয়েছিল। আচ্ছা, আপনার কোন ঘটনা আছে যেটা আপনাকে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছে বা খুব বেশি ভয় পেয়েছেন? জি, আরেকটা ঘটনা আছে, সেটা কুমিল্লার। আচ্ছা, আপনি তখন কুমিল্লায় থাকতেন? না, আমার দেশের বাড়ি শেরপুর, মেরিট। আমার শ্বশুর বাড়িতে এটা বেশি দিন আগের ঘটনা না, এই মাসখানেক আগে, কোরবানিদের পরের দিন। তাহলে তো খুব বেশি দিনের পুরনো না। আচ্ছা, শুনি কি হয়েছিল কুমিল্লায়? গরুটুরু এখানে কাটছি আমার সাথে, কেটে আমি চলে গেলাম কুমিল্লা। ঈদের পরের দিন সকাল 10টার দিকে। ও আমাদের ওয়াইফের যে এলাকাটা আছে আমি ঘুরে ফিরে দেখলাম, ওনাদের যে বাড়িটা আছে দেখলাম, ভালোই লাগলো। ওনাদের যে বাথরুমটা আছে, ওটা রাস্তাতে এরকম, রাস্তার সাইডে বা
বাড়ির থেকে পশ্চিম মোড়া বাথরুম একটু দূরে হয়, গ্রাম এলাকার বাথরুম। হ্যাঁ, তা তো অবশ্যই। বাথরুমটা এমন জায়গায়, ওটা একটা জঙ্গলের মাঝখানে বাথরুমটা। তা আমি শুনছি যেটা যে ওইখানে অনেক আগে নাকি হিন্দুদের ধর্মীয় ওইখানে ছিল, পাশে আবার নদী, পাশে নদী নিয়ে একটা বিল বলে চলে, একটা বিলের মতো। এখানে বেশিরভাগ কালী পুজো হইতো শুনছি, যেটা সেখানে বলি দিত। আচ্ছা। তা আমি যেদিন ঘুরে ফিরে সব দেখলাম, ওদিন সন্ধ্যাকালে ওদের একটা পুকুর মারা আছে, ওই বাথরুমের ওই সাইডটা হচ্ছে বিল, এই সাইডটা হচ্ছে পুকুর। ডান আর বাম দিকে পুকুর, আর পিছন সাইড যেটা আছে জঙ্গলের প্রায় 20 থেকে 25 হাত পরে বিশাল মাঠ, ক্ষেত খোলা আর কি। আমি সন্ধ্যাবেলা আমি আমার ভাই ব্রাদারকে নিয়ে, আমার অনেক আনন্দ ফুর্তি নিয়ে আমরা সবাই মিলে পুকুর পাড়ে বসে গল্প করতেছিলাম। তো ওনারা বলতেছে এরকম এখানে এত কিছু হয়েছে, অনেক কিছু বলতেছে, বিশ্বাস করি না। আচ্ছা, ওনারা কি ধরনের ঘটনা বলতেছিল একটা যদি আমাদেরকে বলেন। ওনারা যেরকম বলতেছে যে ওই একটা অ্যাক্সিডেন্ট, যে আমার যে বড় ভাই, জ্যাঠতো ভাই, উনি বললো যে আসাদুল ভাই একটা জিনিস, আমি একদিন ওয়াজ মাহফিল শুনে এই রাস্তাটা দিয়ে আসতেছিলাম, ওই বন্ধের ওই সাইডে ওয়াজ মাহফিল হয়েছিল। ওই বন্ধের মাঝখান দিয়ে আসতে পুকুর পাড়ে যে রাস্তাটা আছে বাথরুমের সাইড দিয়ে রাস্তা আছে একটা, ওই রাস্তা দিয়ে আসতেছে। তো দেখে ওনার দিকে ও গাঙ্গাবাইলে আছে সব মানে আইসা পড়তেছে, একটা তুফান সৃষ্টি হয়ে গেছে। উনি এই দেখে একটা চিল্লাম দিয়া হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা অনেক ঘটে থাকে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আপনার ঘটনাটা এবার শুনি যে আপনার সাথে কি হচ্ছে। এগুলো শুনে বিশ্বাস করিনি। ওই দিন খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়ছি। ওই দিন রাত্রে আমাদের ঘরটা ছিল মানে ওই বাথরুম থেকে একদম কাছাকাছি থেকে আমাদের ওই ঘরটায় থাকতে দিয়েছে। তার ওই থেকে শুনলাম রাত্রে কান্নার শুনছি, মানে একটা কেউ ভয়ঙ্কর টাইপের কান্না। ওই যে আমার বিছানা থেকে কেউ একজন কান্না করছে, এটা কি মহিলা কণ্ঠ না পুরুষ? মহিলা। আচ্ছা, মনে ভয় পায় যে হঠাৎ করে এত রাতে কান্না করছে। কান্নার আওয়াজ আমি ততটুকু কেয়ারফুল করি নাই। রাত্রে তো একটা পাতার শব্দ করলে মনে হয় না জানি কি করবো, তাই এই মনে করো দিন আর কিছু বলি নাই। 4 দিন কিছু হয় নাই, 5 দিনের দিন রাত্রেবেলা আমি অনেক বেশি খেয়ে ফেলছি, বেশি আমার পেটে গ্যাস হয়েছে। রাত্রে দৌড়াচ্ছে প্রায় 2টা এরকম টাইমে আমার চাপে আমি আমার ওয়াইফকে বললাম চলো টয়লেটে যাই, তোমাদের টয়লেট তো বাইরে। ওই ঘুমে কি জানি বলছে উঠে নেই, তো আমার 4টা বেশি হয়ে যাওয়ার কারণে আমি নিজে শুনতে টয়লেটের পিছন জানি একটা টস বিস্কিট খেলা যেমন আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ, হ্যাঁ এরকম একটা আওয়াজ আসতেছে। তো আমি বললাম যে তোরা কে কি খাচ্ছে এখানে, মনে কোনো কুকুর মুকুর তোমরা কোনো কিছু খাইতেছে, হাঁটি উঠি এরকম শব্দ হচ্ছে। এজন্য আমি অবাক হলাম, আপনি খুব সুন্দর একটা চিন্তা করছেন। আমি আসলে চিন্তা করে পাচ্ছিলাম না যে এত রাত্রে খাওয়ার শব্দ হলে একটা মানুষ কি চিন্তা করতে পারে। বাট আপনার এক্সপ্লেনেশনটা সুন্দর, যে আপনি ভেবে নিয়েছেন যে হয়তো কুকুর কিছু একটা মরা কোনো কিছু হয়তো চাবাচ্ছে, এর জন্য এরকম শব্দ হচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর চিন্তা। যাই হোক, বলেন। আমি এমন করে আমি সব সেরে আমার কাজ সেরে আমি দেখার জন্য পিছন সাইডটা গেলাম। পিছন সাইডে তো জঙ্গল, আপনার তো অনেক সাহস। আমি পিছন সাইডটা যেটা দেখতে পারলাম আসলে এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার মনের ভিতরে এরকম মানে কোনো কিছু ধারণা ছিল না যে আমি এই জিনিসটা দেখবো। কি দেখলেন আপনি? দেখলাম যে একটা লাশ একটা মানুষ, আপনি যেটা বলবো এরকম মাথাটা অনেক বড়, হাত পা গিলে এরকম মোটা মোটা, উনি বৈশা অর্ধেক সাইড খেয়ে ফেলছে একটা লাশের। জি, পুরো অর্ধেক সাইড উনি খেয়ে ফেলছে, মানে পা ভেঙে ভেঙে খাচ্ছে। মাই গড, কি বলেন? ওনার থেকে মনে হয়েছে ওটা মশমশা কিছু যে ভাঙ্গে ভেঙে খায় না, ওনার থেকে লাস্টটা মনে হয়েছে মশমশা কিছু যে বাংলে ভেঙে দেখে উনি তারপরে খাইতেছে। দেখে আপনি কি করলেন? এই দেখে তো আমি ওইখান থেকে লড়তেই পারি না, আমার তো কোনো জ্ঞানে আসতেছে না কি করবো। যে খাচ্ছে সে কি আপনাকে দেখছে? তখন দেখে না, কিন্তু তারপরে দেখছে 2-3 সেকেন্ড পরে সে আমাকে ফলো করছে। আচ্ছা, তখন বইটি একটু বেশি পেয়েছে, আমি আবার একটু শব্দ করছি কে রে, সাহস কইরা। তো পিছনে যেহেতু অন্ধকার, লোকটার পোস্ট দেখতে পারতেছি না। তো লোকটা পরে আমাকে আওয়াজ করলো যে আমি এখানে খাচ্ছি, তুই ডিস্টার্ব করতেছিস কেন, আমার দিকে চায়। খাওয়ার মাধ্যমে উনি যখন আরেকটা ভাঙ্গে যখন মুখে দিয়েছে, তো মুখে রাখতে যেটা বলবো কিরকম, তখন আমার দিকে চায়া খাইছে আর কি জিনিসটা। আমার দিকে এমনি চা জিনিসটা খাইছে, মনে হয় আমার মতো 2-4টা ঢুকে যাবো মুখের ভিতরে। এত বড় ভাবে হা করেছে। জি জি জি, আমার লাইফে আমি মানে এরকম ঘটনা দেখি নাই। ওটাই ছিল আমার সবচেয়ে বড় ধরতে গেলে। তারপরে আপনি কি করলেন? ওইটা দেখে আমি আর কিছু মনে নাই, ওইখানে আমি পড়ে যাই। পড়ে যাওয়াতে আমার একটা দাঁত ভেঙে যায়। আচ্ছা, আমরা যে স্ল্যাব বলি না, বাথরুমের পাশে একটা স্ল্যাব রাখা ছিল, আমি সোজা পড়ে যাওয়ার সাথে আমি স্ল্যাবে বাড়ি খাই আমার একটা দাঁত ভেঙে যায়। আচ্ছা, পরে মানে আপনাকে ওখানে খুঁজে পায় কে বা কারা? ওইখানে খুঁজে পাই 3টা থেকে 3:30, 4টার দিকে এরকম খুঁজে পায়। আমার ওয়াইফ যখন আমাকে পায় না, খোঁজাখুঁজি করতেছে, তখন ওনার আব্বা আম্মাকে ডাকে,
পরে টর্চ লাইট নিয়ে সবাই যখন বাইরে তখন দেখে আমি বাথরুমের পাশে পড়ে রয়েছি। পরে আমাকে নিয়ে পানি ডালে। তারা কি কোন রকম কোন লাশের কোন অংশ, রক্ত না বা না না, কিছু? কিচ্ছু পাই নাই, এখানে কোনো চিহ্ন নাই। আপনি নিজে উঠে আর কিছু দেখেননি? না, আমি উঠে পরের দিন আমি সকালবেলা ওইখানে গেছি লোকজন নিয়ে, যে দেখেন আমি এখানে এগুলো দেখছি, কিন্তু ওরা বিশ্বাস করে না আমার কথা, যে না এটা কোনো তোমার চোখের ভুল। আমি ওইখানে আর কিছু দেখি না, কোনো রক্ত টাইপের। যাই হোক, আপনার গল্প কিরা সুমন্তর কাছে কি মনে হয়? দোস্ত, আমি আসলে যে কি বলবো আমি বুঝতেছি না। আসলে আমি শুধু চিন্তা করতেছি ওই মুহূর্তের দৃশ্যটা যদি আমার চোখের সামনে পড়ে যেত, মানে দৃশ্যটা কিরকম হতে পারে এটা ভাবলেই আমার মানে পুরো গা শিউরে উঠতেছে। এই ঘটনা ঘটার পরে আসাদুল ভাই আপনার জীবনে এমন কি থাকতে পারে যেটা দেখে আপনি ভয় পাইছেন? আপনি যেই সিনারিটা বললেন, আমার তো মনে হচ্ছে ভয়ের কিছু হতে পারে না। জি না, এর চেয়ে বড় আর কিছু হইতে পারে না আমার মনে হয়। মানে আপনি যে কিভাবে, মানে আমি জানি না, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যে এই খাওয়ার শব্দটা আপনি পেয়েছিলেন শুরুতে বাথরুমের ভিতরে বসে, জি জি, ওইটা শোনার পরেই আর কেউ পেছনে যাবে না। ওইটা শোনার পরেই অত রাত্রেবেলা গ্রামের বাড়িতে যেখানে বন জঙ্গল আশেপাশে, মানে ওইটা দেখতেই আর কেউ যাবে না। যেই শব্দই হোক সচরাচর কেউ অতটুকু পর্যন্ত দেখতে যায় না। যাই হোক, এই ঘটনা থেকে বের হতে সময় লাগবে। তারপরেও জিজ্ঞেস করি, এরকম কি আর কিছু ঘটেছে আপনার জীবনে কখনো? এরকম কিছু ঘটে নাই তো। আমার একটা মানে এক সপ্তাহ আগের ঘটনা, একটা আমি যেখানে জব করি ওইখানে একটা মানে এরকম একটা দৃশ্য দেখছি বলার বাইরে। কিরকম? ওইখানে আমরা কাজ করি তিনজন, করিম ভাই, হাসান ভাই আর আমি, আমরা তিনজন ওই ডিপার্টমেন্টে কাজ করি, খাবার দিই প্রাইভেট কোম্পানি থেকে। 7 তলা বিল্ডিং এর 2 তলা আমাদের এই ফ্লোরটা। আচ্ছা, নিজস্ব মালিকের তো, পুরোটাই বেকারি সাইড, রেস্টুরেন্ট সাইড করে নিচ্ছে। আমরা ওই পাশ থেকে কেক এই পাশে এনে পিস পিস করে কাটা রিপিং করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। একদিন 3টার দিকে এরকম ঘটনা, ওই যে হাসান ভাই আছে উনি ওই পাশে যাচ্ছে কেক আনার জন্য। আমি বললাম ভাই আপনি কেক নিয়ে আসেন, কাটতে হবে। উনি ওইখানে গেল আনার জন্য। ওরা যে ট্রে নিয়ে যখন আসবে, ওনার পিছন থেকে কে জানি ওনার থাপা দিয়ে সামনের কলাটা ধরছে। আচ্ছা, উনি শব্দ শুনলো পুষ্ট যে কই যাস, এই কথাটা শুনছে। উনি ট্রে ফালাই দিয়ে দৌড় দিয়ে আমাদের কাছে আইসা মানে সেন্সলি হয়ে গেছে, আর কিছু বলতে পারে না। ওনাকে ধরে আমরা পানি ডালি জিজ্ঞাসা করি যে ভাই কি হয়েছে, কি দেখছেন বা কি হয়েছে, আপনি এরকম বললেন কেন? উনি বলে যে পিছন থেকে আমার একটা লোক, আমি যখন কেক নিয়ে আসতেছি পিছন থেকে একটা লোক আমারে থাপা দিয়ে ধরছে। ওনার হাতের আঁকিটি এত বড়, মনে হয় পুরাটা গিরিটে ধরে ফেলাইছে। এরকম ওনার কাছে এরকম লেগেছে? হ্যাঁ। আপনারা কি কোনো দাগটা কিছু দেখেছেন গলায় কোনোভাবে, কোনো হালকা দাগ আছে? আচ্ছা, এটা আপনারা দেখেছেন সাথে সাথে? আমরা ওই দিন বিশ্বাস করি না যে না এটা কোনো কিছু হইতে পারে না, এটা এমনি হইতে পারে মনের ভয়। ওর পরের দিনের ঘটনা, আমরা তিনজন সহকারে, তো আমার কেউ কোনো দিকে লড়ে না ভয়ে। ঘটনাটা ঘটায় আপনার একটু ভীত হয়ে গেছে যে কি হলো না হলো, মনের ভিতরে একটু ভয় লেগে আছে যে কি হলো আসলে। আচ্ছা, আমরা ওই দিনকার আমরা কাজ করতেছি, কেক কাটার সময় আমি গান ছাড়ছি, মোবাইলে গান শুনতেছি। ওই সময় বারান্দার থেকে কে জানি কান্নার আওয়াজ পেতেছি স্পষ্ট। আচ্ছা, সে 6 থেকে 7 বার কাঁদছে। এটা কয়টার সময় হবে? রাত 1:30টার দিকে, পরের দিনকার ঘটনা। তা আমি গান, আপনাদের কি এরকম রাত জেগেই কাজ করতে হয় সবসময়? নিয়ম অনুযায়ী রাত জেগে কাজ করতে হয়। তা আমি ভয় পাইনি, আমি ওদেরকে বুঝতে দিইনি। মানে আপনি এমন ভাব করছেন যে আপনি কিছু শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি না, এবং তারাও কেউ শুনতে পাচ্ছে না? না, আমি আরো গানের ভলিউমটা বাড়াই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। করিম ভাই বললো আসাদুল ভাই গানটা অফ করেন। কেন? ইশারা দিয়ে বললাম উনি আছে, উনি যদি শুনে বই পেয়ে যাবে, কারণ ওই দিন ওনার সাথে একটা কিছু হয়েছে কালকের ঘটনা। উনি বলছেন অফ করেন দি। কি হলো এটা? অফ করার পরে স্পষ্ট 2 বার আমরা ওই শব্দটা পাইছি, কান্নার শব্দটা। আচ্ছা, ভয়ঙ্কর একটা কান্না টাইপের, কে জানি কান্দাছে, মহিলা টাইপের। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। এই কান্নার শব্দটা, কান্না তো অনেক রকমের হয়। একটা হচ্ছে কেউ কষ্ট পেয়ে কাঁদছে, আর আরেকটা হচ্ছে কাউকে নির্যাতন করা হচ্ছে, সে কাঁদছে। আপনাদের যে কান্নাটা শুনেছেন ওটা কিরকম ছিল? এটা ছিল মানে কোন কষ্টের জন্য কেউ একজন নিজের মনে কাঁদছে। এরকম হাসান ভাই শুনছে, শুনে বলে আসাদুল ভাই এটা কি কান্না করে? আমি এটা ভাই কিছুই না, উপর তলায় 3 তলায় একটা বৃদ্ধ মহিলা আছে, উনি বানিয়ে বললেন। হ্যাঁ, বানিয়ে বলছি যে না ভয় পায়। উনি ভয় না পায়? ভয় পাইলে তো কাজ করতে পারবে না। কই না ভাই, এটা তো ওনার ঘটনা, ও 3 তলায় তো কেউ থাকে না। কই সত্যি কথা, থাকে। আপনি সকালবেলা কাজ শেষ করে যে আমাদের গার্ড আছে ওনাকে জিজ্ঞেস করেন, তাহলে বলে দেবো। কই ঠিক আছে। মানে ভয়, ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গেছে। দর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাতে ঘটেছে
সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। তারপর ফোনের যে নির্দেশনাগুলোতে আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর ডর মানে ভয়। ঠান্ডার এই রাতে রাত 1টার সময় যারা এই মুহূর্তে ডরে কান পেতে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি আরজি কিপ্রিয়া রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম যে হন্টের জায়গাটিতে বসে এই ডরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছেন লোমান এবং আমি তো আছি। আর আমাদের সঙ্গে আছে 4 জন বন্ধু, জীবনের গল্পগুলো যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছে। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন এই গল্পের মেজাজটা, আমেজটা বোঝার জন্য আমাদের ফেসবুক পেজে। এখানে গল্পকেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবার বলি facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর 3টা বা 3:30টার দিকে ওদিন রাতে আমরা 3 জনে আর কি ওই পাশে যাম কেক আনার জন্য। 2 তলা থেকে উঠতে যে 3 তলা সিঁড়া মধ্য বরাবর পরে পাটটা পরে ওই পাটের মধ্যে দেখি হাসান ছেলেটা আগে দেখছে। দেখে একজন বৃদ্ধ মহিলা একটা হাত খাচ্ছে, মানুষের হাত খাচ্ছে। আমিও দেখছি, করিম ভাইও দেখছি, আমরা 3 জনই মানে ওই দেখা একটা দৌড় দিয়ে দরজার লোকের বাড়ি খায়া পড়ে গেছে ওইখানে। তা করিম ভাই উনি তো কিছু বললো না, উনি মানে কিছু বলতে পারতেছে না, উনি মানে স্টপ হয়ে গেছে, একটু পাথর মতন হয়ে গেছে, ওইখানে শক্ত হয়ে গেছে। তা আমার কি অবস্থা, আমি চাই আর কোনদিকে চোখ ঘুরাতে পারি নাই, ওইখানে চাই রয়েছি কি দেখতেছি এটা একদম সামনে। হাত বাড়ালে মনে হয় 2-3 ফাল দিলে আমি ওনাকে ধরতে পারবো, এরকম কাছাকাছি খাচ্ছে। তো আমরা বললাম যে আপনি কে, এখানে কি খাচ্ছেন এটা? তো উনি করলো কি, ওই যে হাত ওটা দিয়ে আমাকে ছুঁড়ে মারছে, ডিল মারছে একটা। মানে এটা কি সম্ভব? হাতটা পিছনে ওয়ালে লাগিয়া রক্ত, মানে হাতটা একটু পছন্দ ধরে গেছে এরকম টাইপের। আমার চোখের দেখা মনে হয় মাত্র কোনোখান থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে উনি বসে বসে খাইতেছে। ওনার মুখ দিয়ে রক্ত, ওনার চেহারা বর্ণনা কেমন দেবো, ওনার চোখের যে মুড়িটা একদম সাদা, মানে চোখ পুরোটা একদম সাদা। করিম ভাই ওইখানে সেন্সিটিভ হয়ে যায়। আমি ওইখানে টিয়া আছি কেমনে, আমি একটু দোয়া দূর জানি, নিজে মনে মনে পড়তেছি, মুখ দিয়ে আসতেছে না। যেহেতু আপনার জীবনে সেই ঘটনাটা ঘটছে, মানে এতটুকু আমি ভয় পাইনি ওইখানে। ভয় পাইছি এই জায়গায় যে হাতটা দিয়ে জিলা মারছে, হাত নিচে করে কাঁপতেছে না, ওই সময় ভয়টা পাইছি। আর মহিলাটা যেটা হাত খাইতে দেখলেন আপনি, ওই মহিলাটা হাত পুরো পাইরা নিচে দিকে নামতেছিল, নিচে দিয়ে নামতেছে, মানে বাচ্চাদের মতন হামাগুড়ি দেওয়ার স্টাইলে নিচে নেমে যাচ্ছে। উনি নিচে নামতেছে আমাদের দিকে আসার জন্য। ও আপনারা নিচের দিকে? জি, উনি উপর দিকে আপনাদের দিকে আসতে শুরু করছে? জি জি জি। তখন আপনারা কি করছেন? তখন আমি দোয়া দূর পড়া শুরু করলাম। আমি একজন কোরআনের হাফেজ থাকা সত্ত্বেও আমার কোনো সূরা মুখস্থ আমার অন্তরের ভিতর বা মুখ দিয়ে আসতেছে না। মনে মনে আল্লাহর নাম নিতেছে যে আমাকে এখান থেকে বাঁচাও। হাইস্ট 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে ওটা নাই, আমার চোখের সামনে নাই হয়ে গেছে। কতখানি কাছে আসার পরে নাই হয়েছে? এটা মনে হয় আমি যখন 2 থেকে 3 সিঁড়ি, হ্যাঁ মাত্র 3টা সিঁড়ি ক্রস করলে আপনার সামনে মা আমার ধরতে পারে, এরকম সময় সে নাই হয়ে যায়। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে তিনি আমার এত কাছে এসে আমার এরকম চাইছে, মানে আমি স্পষ্ট মনে আছে। আসাদুল ভাই এগুলো কি বলতেছেন? মানে আপনি কিভাবে দাঁড়াইছিলেন ওখানে? মানে আপনি আসলে কি বলবো, এটা যার সাথে না ঘটে সে এই জিনিসটা
ফিল করতে পারবে না যে এটা সে কোথায় আছে ওই সময়টায়। আমি বাজি রেখে বলতে পারি আপনার এই ঘটনা শুনে যারা শুনছে তাদের ম্যাক্সিমাম এখন চুপ করে আছে, কথা বলা সম্ভব না। মানে যা ঘটছে, সত্যি কথা বলতে আপনার সাথে যদি হাসান ভাই এবং করিম ভাই না থাকতো তাহলে তো মানসিক ধরে নেওয়া যেত ব্যাপারটা। জি জি জি, যে এটা মনে ভয় থেকে আমার মনের কল্পনা, বাট যেহেতু হাসান ভাই করিম ভাইও ছিল, এটাকে তো কল্পনা ধরতে পারছি না আমরা। তিনটা মানুষ একসাথে একই কল্পনায় মোহিত হয়ে যেতে পারে না, সম্ভব না। যাই হোক, তারপরে আপনি সেই বড় ভাইকে ডেকে নিয়ে আসলেন আরেক ডিপার্টমেন্টে। তারপর উনি আইসা, উনিও নামাজ কালাম ওইখানে পরে, আমি নামাজ কালাম পড়তাম। জি জি, উনি আইসা বড় দোয়া দূরত পয়রা দিল, পানি পুনি পয়রা খাওয়া দিল, ভালো হয়ে গেছে। আর আসাদুল ভাই, হাসান যে চলে গেছিল তার কি অবস্থা হয়েছে? হাসান চলে যে পড়ে গেছিল যে, তার কি অবস্থা? উনি 2 দিন জ্বরে ভুগছে। আচ্ছা, কবিরাজ দেখা দেখে ওনাকে তাবিজ দেওয়া হয়েছে, কবিরাজে বলছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি আজকে আমাদের সাথে এত দূরে এখানে আসছেন, এখন এই গভীর রাতে আপনি আমাদের সাথে বাইরে বসে এই গল্পটা বলছেন, আপনার জীবনের ঘটে যাওয়া গল্প বলছেন। জি। আগামীকাল কি আপনি আবার যে জায়গাটার কথা বলছেন সেখানেই কাজ করতে যাবেন? জি। ওই সিঁড়িটা দিয়ে আপনাকে ওঠানামা করতে হবে? জি। আচ্ছা আসাদ ভাই, আপনি যখন ওই সিঁড়িটা দিয়ে ওঠানামা করেন, এখনো যান, ভয় হয় না? আপনার মনে পড়ে না যে এই সিঁড়িতে কি ঘটনা ঘটেছিল, বা আবার হঠাৎ আপনার সামনে ওই জিনিসটা পড়ে যেতে পারে কিনা? জি, পরে তখন পড়লে গার পশম খাড়ায় যায়। কি করবো এখন, কর্মক্ষেত্রে এটা করতে হবে। অদ্ভুত। আচ্ছা, যাই হোক আসাদ ভাই, আমরা ড টিমের কাছে শুনেছিলাম আপনার নৌকার মধ্যে মনে হয় কোনো একটা ঘটনা আছে। জি জি। সেই ঘটনাটা কি আমরা একটু শুনতে পারি? কোথায়, কিভাবে ঘটলো, একটু যদি জানতাম। জি, এটা আসলে আমার গ্রামের বাড়ি। তখন আমার আব্বু বাইচা আছে। আমার আব্বু খুব মাছের নেশা ছিল। আচ্ছা। একদিন রাতে আমাকে বললো, আসাদুল আজকে মাছ মারতে যাবো, ব্যাটারিটা চার্জে লাগাই আসছে বাজারে, একটু পরে নিয়ে আসবো। আচ্ছা। এই কথাটা বলছে আসরের টাইমে। আমরা মাগরিবের পরে খাইতে বাইরে হয়ে প্লেন করছি, বারান্দায় বসে বসে আবার বলতেছে এরকম এরকম, আমরা কিন্তু বাইরে হয়ে যাবো, তুই কোথাও যাইস না। আমি আর কোথাও যাইনি, ওইখানে বসে রয়েছি। তো আব্বা বাজারে যায় ব্যাটারি আনছে, একটা লাইট ছিল স্টিলের, বড় মাথা স্টিলের, অনেক পাওয়ার। আচ্ছা। উনি ওইটা নিয়ে রেডি, সব আমরা মাগরিবের পরে সবকিছু আমি রেডি করে রাখছি, উনি খালি ব্যাটারিটা নিয়ে আসছে, আমরা লয়ে লিখি চলে যাই। ওই দিনকে আবার আরেকটা লোকের যাওয়ার কথা ছিল, উনি আমাদের সাথে যাবে। আপনার বাবার কোনো বন্ধু বা আপনাদের এলাকার লোক? জি জি জি, বলছে যে অমুক তুমি যদি যাও তাহলে আমাকে ডাক দিয়ে নিয়ে যাও। এটা আপনার আব্বাকে বলেছে? বলেছিস? জি। আমার আব্বা ডাক দেয় নাই যে না, ওনাকে আবার ডাক দেবো কিসের জন্য, চলো আমরা দুজনেই যাই। আমার আব্বা আমাকে বললো, আমাদের বাড়িটা এরকম বন না, বাড়ির মনে হয় 10-12 হাত পার হইলে বিশাল বন। আচ্ছা। ওই বনটার এই প্রান্তের থেকে শেরপুরে যেখানে আপনার বাড়ি সেটার কথা বলছেন? জি জি জি। আচ্ছা। বনটার এই পার থেকে ওই পারে যাইতে মনে হয় 3 ঘন্টা সময় লাগবে হাইটা গেলে। আচ্ছা। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, এরকম একটা বন। বনের মাঝখানে হচ্ছে বিল। তো আমরা যখন রাস্তা দিয়ে যাই, বনের মাঝখানে একটা বট গাছ আছে। আমি দেখি না, আমার আব্বু দেখছে, দেখে আমাকে বুঝতে দেয়নি। পরে আমি বুঝতে পারছি কিছু একটা দেখছি। কিরকম? একটা লোক বট গাছে বসে বসে পা ঝুলাচ্ছে, লোকটার কোনো চোখ নাই, মানে চোখের জায়গাটা চামড়া লাগানো এরকম। আচ্ছা। আমি দেখি নাই, আমি চাইতে লিছিলাম, পরে আমার বলে যে কোথাও চাই না, আমার সাথে সোজা হাঁটো। আপনি ঝুলতে দেখেছেন? শুধু পা দেখেছেন? লোকের বডিটা মোটামুটি দেখেছেন? জি জি, আমার উপর চাইতে পারি নাই। তো চলে গেলাম, আমাদের ওইখানে নৌকার ঘাট আছে, যার যার নৌকা বাইন্দা রাখছে। আমাদের নৌকা একটা চিহ্ন আছে, আমাদের নৌকা নিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম, মাছ মারা। আচ্ছা। তখন এশার আজান দিবে বাপ, আমরা মাছ মোটামুটি মারি। মারার পর এক পর্যায়ে আমার আব্বাই বলে, আজকে তো মাছ ভালোই পাচ্ছি, সারা রাত থাকবো, সারা রাত থাকলে 1000 টাকা মাছ বেঁচে যাবো, এরকম একটা বললো। আমরা মারতে মারতে এক পর্যায়ে চলে যাই, একটা খালের মুখ আছে, ওইটা খাল, ওইটা দিয়ে আর কি ঢাকায় দিয়ে আসা যায়, নদী দিয়ে, নদীর সাথে কালেকশন আছে এটা। আচ্ছা আচ্ছা, নদীর সাথে এটা কানেক্ট করা। জি জি জি। এরকম খালের মুখটা অনেক গল্প শুনছি আমি, ভালো না, আমার ভয় ভয় লাগতেছে। বললাম আব্বু ওদিকে যায় না, ওদিকে বলে ভালো না, আমরা ওদিকটা যাই না। আব্বু বললো সমস্যা নাই, আমি তা আসি, বই পাও কেন তুমি? আচ্ছা আচ্ছা। আমি নৌকার এই মাথায়, আমার বই মাথায়, মায়েরা বাইরে মাছ নৌকায় রাখে। আচ্ছা। তো একসময় একটা মাছ পাই আমরা, বড় মাছ, যেটাকে আমরা রুই মাছ বলি, মাথাটা বড়। পরে মাইতে 1 কেজি 200 গ্রামই পাইছি, এরকম টাইপের মাছটা, বড় একটু। এই মাছটা মারার পরে আমরা নৌকাটা রেখে দিই। নৌকার মাছটা যে আঘাত খাইছে, আঘাত খেয়ে রক্ত বেরোতেছে না, মাছটা লড়ালড়ি বন্ধ করে দিছে। মাছটা আমি খুব সুন্দর খুশি, আমার ওইখানে মাছটা রাখছি, যাকে তো একটা মাছ পেয়েছে, অনেক খুশি খুশি লাগতেছে। তা এক পর্যায়ে ওইখানে আর গেল না, আমার কথা অনুযায়ী যে ঠিক আছে ওইখানে আর যাবো না। আমার ওই তো কিছু দেখছে, আমাকে বলে নেই, তো বলো চলো অন্য তো কোথাও যাই। তো ওইখানে একটা জায়গার নাম আছে, বড় টিলা করে বলি আমরা। আচ্ছা। বিলে মাঝখানে একটা টিলা, ওইখানে কোনো ঘর বাড়ি নেই, শুধু গাছে গাছালি, ইউকোলেক্টার গাছ লাগানো।
মানে ওটা একটা জঙ্গল টাইপের। আমরা আব্বু বললো যে ওইখানে যাও, ওইখানে মাছ পাওয়া যায়। তা ঠিক আছে, ওইখানে গেলাম। ওইখানে যে আমরা মাছ মারতে মারতে আনুমানিক, তখন তো আমার ঘড়ি ছিল না, আনুমানিক রাত 10টা হবে। এর মধ্যে আমরা মাছ মারে ওইখানে চলে গেছি, যেহেতু আমার সারা রাত টার্গেট। তো ওইখানে যাওয়ার পর দেখি ওই যে লোকটা আসার কথা, ওনার নৌকা তো আমরা চিনি, যে ওনার নৌকা এটা, ওনার নৌকার শব্দ আমরা পাচ্ছি আমাদের দিকে আসতে আসতে। তো আমরা ওই নৌকা দেখতে পাই যে যাকে আপনারা ডাকেননি সেও নিজে থেকে আসতেছে আর কি। জি, প্রায় 15 হাত দূর হবে নৌকাটা আমাদের সামনে দিয়ে ক্রস করে অন্য সাইডে চলে গেছে। ওনার নৌকা শুধু, মানে আপনি দেখতে পাচ্ছেন নৌকা আসতেছে? জি জি। এবং নৌকায় কেউ নাই? না, এটা আমি আমার আব্বু দেখতে পাইছি। আব্বুর জিজ্ঞাসা করলাম এটা কি, বলে এটা কিছুই না, এটা তোমার চোখের একটা বোকা। মানে আমাকে সাহস দিল, এটা কিছুই না। বলে আব্বু বললো তাহলে কাজ করো, গাড়ির দিকে নৌকা নাও। এই বরাবর ধরে মারতে মারতে গাড়ির দিকে যাইতে যাইতে 2-3টা বাজে যাবে, সমস্যা নাই, আমরা তখন বাসে চলে যেতে পারবো। মানে এরকম একটা পথ দেয় দিল যে এইখান থেকে ঘুরে ওইখান থেকে ঘুরতে ঘুরতে গাড়ির দিকে রাস্তা আছে, ওইখান থেকে চলে যাবো। মাছ মারতে মারতে আমরা ওইখান দিয়ে মাছ মারতে মারতে যাই। তো আরেকটা কথা, ওই যে বড় মাছটা নৌকাটা যাওয়ার পরে বড় মাছটা মানে মাথাটা নাই, মানে মাথাটা মনে হয় কে জানি খেয়ে ফেলাইছে। তো নৌকাটা যখন আমাদের ক্রস করে যায় তখন আমি খেয়াল করছি একটা শব্দ হলো, কেমন জানি একটু গুমরানি শব্দ। কিছুক্ষণ পরে যখন আমি ওই রাস্তাটা আব্বা দেখা যাওয়ার পরে আমি যাইতেছি না, আমি খেয়াল করছি আমার সামনে তো মাছটার মাথাটা নাই। আব্বাকে বলেনি? না, আমি বলিনি, সেটা আমার মনের ভিতরে রাখছি যে না বলবো না, থাক। এখন যদি বলি আব্বা যদি চলে যায়, তারপর মাছের নেশা তো খুব খারাপ নেশা, এটা মাছ পাইতেছে, ভালো ভালো মাছ পাইতেছি। তো যখন ওই রাস্তা দিয়ে যাই তখন আনুমানিক প্রায় 12টা 12:30 হবে। আব্বু বলছে যে আমরা 3টার মধ্যে আমরা ওই ঘাটে পৌঁছে যাবো, তখন আমরা বাসায় চলে যাবো, আর লাগবে না। 12টা 12:30 এর মধ্যে ওই নৌকাটা দেখে আবার আসতেছে আমাদের, ওই লোকটার নৌকা। জি। তো তখন শুধু একা না, ওটার ভিতরে সে কফিনটা ছিল, একটা কফিন। জি, যে মানুষ মরলে যে কফিনটা 4 একটা খাটিয়ার মতো থাকে না ধরার জন্য। আচ্ছা, সেই খাটিয়া ছিল একটা সাথে। জি। আচ্ছা, তারপর? না, খাটিয়া না, কফিন আর কি, ওটার মধ্যে খাটিয়ার মতো ধরার লাগে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। তো আমি তো ওই দেখে চিল্লাপালা শুরু করে দিয়েছি, আব্বু এটা কি আসতেছে দেখো। আব্বু বললো কোনো কিছু না, তুমি তোমার মতো নৌকা বাইরে যাও, তোমাকে যেমনি বলছি তুমি চলে যাও তাড়াতাড়ি, মাছ যতটুকু পাইছি যথেষ্ট। তো আমরা যাচ্ছি, আমরা যাই আর ওই আমাদের দিকে আসে নৌকাটা। আমরা গাড়ে যাওয়ার প্রায় 20 থেকে 30 হাত দূরে এরকম যখন আমরা কাছায় পড়ছি তখন নৌকাটা স্পিড আসছে, নৌকাটার স্পিড বাড়তে শুরু করছে। জি, আমাদের না, মানে ওই নৌকাটা আমাদের দিকে আসতেছে, এরকম স্পিড মনে হচ্ছে স্পিড বুট গেলে পানি যেরকম কেটে কেটে বের হয় যায় না, মনে হয় ওই কেটে আমাদের দিকে আসতেছে। আচ্ছা, এত স্পিড আমাদের কাছাকাছি যখন আইসে পড়ছে, আমরা তো আমার নৌকা তো আমি চালাচ্ছি, মুখ দিয়ে আমি মানে খুব স্পিডে গাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। ওই সময়টায় ছিল অন্ধকার রাত, আর নির্জম অন্ধকার হয়ে গেছে, মানে আমি আর কোনো দিক পাচ্ছি না, কোথায় যাবো। আমার থেকে মনে হয় রাস্তা আমি বইলা গেছি, এরকম মনে হলো। এক পর্যায়ে নৌকাটা আমাদের কাছে আসে পড়ে, আমাদের থেকে 5 থেকে 6 হাত দূরে নৌকাটা এরকম। তো আমার আব্বু লাইট মারছে, লাইট মারার পরে স্পষ্ট দেখলাম কফিনের ভিতরে কিছু দেখতে পাই নাই, কিন্তু কফিন দেখলে তো ভয় লাগে। একটা নৌকার মধ্যে এত রাত্রে কোনো মাঝি নেই, নৌকাটা অটোমেটিক চলতেছে, আবার একটা কফিন। আমার বলছি কে রে, নৌকা নিয়ে আসতেছে, কে এ কথা বললে আমার আব্বু লাইট মারছে, লাইট মারার সাথে দেখে একটা কফিন। আমাদের যে লোকটা আসার কথা উনি আসলে, ওনার পরিবর্তে আমার আরেকটা দাদা বলি উনি আসছে ওই ঘাট থেকে যখন আসে, যখন আমরা গলা পাইছে, ডাক দিছে অমুক, আমি এই তো, তুই কি করতেছ না, কি সমস্যা কি? তো উনি এই কথা বলে নৌকা স্পিডে আমাদের দিকে নিয়ে আসতেছে। আচ্ছা। তো যখন দেখছে কফিন আমাদের দিকে একদম নৌকার সাথে ধীরে ধীরে যাচ্ছে, উনি খুব স্পিডে আমাদের চিল্লা ফেললা যে কি হচ্ছে এসব, কি হচ্ছে, কে নৌকা নিয়ে আসতে কথা বলতেছে না। উনি আমাদের কাছে আসার পরে ভিতরে নৌকাটা বিনিশ, অথচ কিন্তু লাইটের আলোটা আছে, একেবারে নাই হয়ে গেছে। জি, আমার চোখের সামনে। আর ওই কফিনটা নেই, নৌকাটা নেই, কফিনটা নেই। আচ্ছা, এটার কারণটা কি হতে পারে? আপনি কি পরে কখনো ঘাটানোর চেষ্টা করেছেন যে এটা নৌকাটা কার ছিল, কেন আসলো? এর কারণটা ওইখানে একটা মার্ডার হয়েছে, ওনার নৌকা না, মানে এটা অন্য এলাকার নৌকা, ওনার নৌকা হয়ে আসছে। যে মার্ডার আমরা যেটা পুরো শুনতে পারছি, অন্য গ্রামে বিল তো একটাই, বিলের মধ্যে অনেক গ্রাম থাকে না, অনেক গ্রাম মিলে একটা বিল হয়। অন্য গ্রামে একটা মার্ডার জায়গা জমি নিয়ে হয়েছে, ওই নৌকার মাঝে করে আয়না তাকে বিলের মাঝখানে হাত পা বেঁধে নৌকা সুদ্ধা ডুবাই দেওয়া হয়েছে। ওনারই নৌকা ছিল, নৌকা সুদ্ধা ডুবাই দেওয়া হয়েছে পাথর টাথর বেঁধে। তো আপনার ধারণা যে আপনারা ওই নৌকাটাই দেখেছেন? হ্যাঁ, এরকমই ধারণা। আচ্ছা, তো আসাদুল ভাই, আমি একটা জিনিস দেখলাম যে আপনার মাছ মারার প্রতি প্রচন্ড একটা নেশা আছে। জি। আপনার আব্বারও বোধ হয় এই নেশাটা ছিল। জি।
তাই না? আচ্ছা, তো এই মাছ মারতে গিয়ে আমাদের ডরে অনেকে অনেক সময় আসছে এই মাছ মারা নিয়ে বিভিন্ন রকম কাহিনী, যে মাছ আনতে গিয়ে পুকুর পাড় থেকে মাছ ধরে নিয়ে আসছে, আসার সময় দেখে নাই। হ্যাঁ, কিন্তু সবাই ওই বড়শি দিয়ে মাছ ধরতো বা কোনো না কোনো উপায়ে মাছ ধরে ওই মাছ ভূতে খেয়ে ফেলছে, এরকম গল্প তো আমরা ছোটবেলা থেকে অনেক শুনে আসছি। তো আপনার কি মাছ মারতে গিয়ে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটছে? জি, আমার লাইফে একটা আছে। একদিন আমি প্রোগ্রাম করি, যে ওদিন বৃষ্টি হয়েছিল অনেক, বৃষ্টি হলে কিন্তু মাছেরা অনেক উজায়, মাছ অনেক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ওই দিনকে আমি প্রোগ্রাম করি যে আমি একা একাই আজকে যাবো, শান্তি মেরে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। আমি আর কেউ বলি নেই, আমার কোনো বন্ধু বান্ধব বলি নেই। আচ্ছা। তো মাগরিবের পরে 8টা সাড়ে 8টার দিকে আমি যেগুলো যন্ত্রপাতি লাগে, একটা আলো মানে একটা কেরাসিন দিয়ে একটা বাতি বানাইছি, মোটা আগুন, ওইটার সাহায্যে মাছ ধরবো। আর কোচাটা নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়া একটা বট গাছ আছে, বট গাছের ওইখান দিয়ে পানি একটু একটু আমি ওইখান দিয়ে শুরু করছি। আমি এখান দিয়ে আস্তে আস্তে মারতে মারতে ওদিকে যাই, একবার যাই রাস্তার এই গ্রাম এলাকার মাঝখান দিয়ে, বন্ধের মাঝখান দিয়ে যে রাস্তা থাকে, ওই রাস্তার মাছ মানে শেষ হয়ে গেলে আমি এসে পড়বো, এরকম টার্গেট করে আমি বেরিয়েছি। মাছ মারতে মারতে এক পর্যায়ে আমি মধ্য বরাবর যখন হয়ে যায়, তখন ওইখান দিয়ে একটা রাস্তা আছে বিলের মাঝখান দিয়ে, রাস্তা না ওটা বাতর আর কি, মোটা করে আইল বলা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আইল, বুঝতে পারছি। আমি বলে ওইদিকে না যায় আমি ওইদিকে যাইছি, কারণ আমার সাথে আবার 2টা লোক ছিল আমার থেকে প্রায় 10-15 হাত দূরে, ওনারাও মাছ মারতেছে। আমি ওনাদের খেয়াল করে আমি ওই রুটে বলে গেছি, মাছ মারতে মারতে চলে গেছি, মাছও পাচ্ছি ভালো। আস্তে আস্তে যাইতে যাইতে আমার পায়ের পাতা থেকে ধরে পানি বাড়তে বাড়তে হাঁটুর উপর যখন উঠছে, তখন আমি এক পর্যায়ে লুপিটারে কাঁচা দিছি। আচ্ছা, যে এখন তো ভিজে যাবো। আচ্ছা, বদনাটা একটু উপর তুলছি। পানি বাড়তেছে, এটা মানে কি বন্যার পানি নাকি বৃষ্টির সময় আপনাদের ওখানে পানি জমে? পানি বৃষ্টির সময় পানি জমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি আস্তে আস্তে নিচ দিকে চলে যাচ্ছি, এর জন্য পানি আমার দিকে বাড়তেছে। আচ্ছা আচ্ছা। তো আমি লুঙ্গি কাঁচা নিচে গেছে, আমার আর খেয়াল নাই যে আমি কোথায় যেতেছি। তো ওটা কিন্তু বিলের মাঝখান বা বিলের দিকে যাওয়ার রুট। ওই রুটটা আপনি মানে সাধারণ রাস্তায় আছেন এটা ভাবছেন আপনি মনে মনে, কিন্তু আপনি চলে যাচ্ছেন আসলে বিলের দিকে। জি জি। আর আপনার সামনে দুজন? আমার সামনে দুজন, সামনে উনি কোনো দিকে লড়ে না, ওনারা ওই রুট দিয়ে যাচ্ছে। ওনারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা। আমি এক পর্যায়ে আস্তে আস্তে চলে যেতে যেতে আমার বুক পরিমাণ পানি হয়ে যায়। বুক পরিমাণ পানি চলে আসছে? জি, এতটুকু পানি চলে যায়। খেয়াল করি না যে আমি কোথায় আসছি, বা ওই লোকটা, 2জন যে লোক ছিল ওনারাও তো আমার সাথে, আমি আর এত লোক খেয়াল করি নাই। আরেকটা বিষয় হলো, ওনারা তো মাছ মারতেছে, শব্দ পাওয়া যায়, মাছ মানে পানিতে পা দিলে যেরকম টুসটার শব্দ হয় না, এরকম শব্দ পাচ্ছি। এর জন্য আমি আরো ওনাদের সাথে আগাইতেছি। আচ্ছা আচ্ছা, ওনারা তো মাছ পাইতেছে, আমিও পাইতেছি, সমস্যা কি? যখন আমার বুক পরিমাণ পানি হয়ে যায়, তখন আমি আবিষ্কার করি নিজের যে আমি একটা বিলের মধ্য বা একটু বিলের সাইড এসে পড়ছি, গভীরতে চলে আসছি। আর একটু গেলে আমার সাঁতার হয়ে যাবে, বা আর 2-1 ক্ষেত নিচে গেলে আমার সাঁতার। আমি তো ঠাই পাবেন না, এরকম জায়গায় আমি চলে আসছি। তার মানে আপনি আর রাস্তায় নেই, আপনি বিলে নামা শুরু করছেন? হ্যাঁ, রাস্তা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, ওইখানে আর বাতরটা ডুবে গেছে এরকম। তখন আমি বদনাটা উপরে দিলে পারলাম। বদনাটার কাজ কি? মাছ মারার সময় মাছ ওটার ভিতর রাখেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি একটু নিচে যাওয়ার পর যখন দেখি বুক পরিমাণ উপর চলে গেছে, তখন নিজেকে আবিষ্কার করে দিই বিলের মাঝখানে। আমার সামনে যে 2জন লোক, আলো যখন বাইর হই, আমার যে আলোটা, যে কেরাসিনের যে আগুন দিয়ে আলোটা, আমার আলো আর ওনাদের আলো, 3টা আলো মিলাই কিন্তু এক লেভেলে ছিল। আচ্ছা, যখন আমি ওইখানে চলে গেছি, আমি খেয়াল করলাম ওনাদের আলোটা একটু উঁচা, আমার আলোটা একটু নিচে, তার মানে আমি একটু নিচে আছি। কিন্তু ওনারা তো আপনার সামনে, ওনাদের তো আরো নিচে থাকা উচিত। জি 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 জি। ওনারা পানির উপরে, পানি নিচে না, ওনারা পানির উপর দিয়ে মাছ মারতেছে হাইটে হাইটে। আচ্ছা, মনে হচ্ছে ওইটাই একটা রাস্তা। যখন আমি এটা দেখলাম যে কি ব্যাপার, ওনাদের আলোটা উঁচা কেন? ওনারা তো নৌকাও নেই, আর দানে খেতে ভিতর দিয়ে তো নৌকা নিয়ে যেতে দিব না, কেউ দেখলে বকা দিবে। তা আমি খেয়াল করে দেখলাম আমার বদনায় যে মাছ এসে মারছি, বদনা তো ভরে যাওয়ার কথা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো মাছ মারছি না, বদনা ভরে যাওয়ার কথা না। বদনার ভিতর মাছ নাই, একটা মাছও নেই, মাছ নাই। এবং কি আমি সামনে যে 2টা আলো, একটা আলো নিভে গেছে, একটা আলো নিভে যাওয়ার পরে দেখলাম একটা বাতাস সৃষ্টি হলো। বিয়ের মাঝখানে যদি বাতাস হয়, পানি কিন্তু উপর উঠে, ছিটাই বিটাই উপর উঠে, ওরকম একটা বাতাস সৃষ্টি হলো, পাশের আলোটা নিভে নেই। আচ্ছা, আমি এই দেখে ভয় পাইতেছি, আস্তে আস্তে পিছনে যেতেছি। আচ্ছা, আমি আমার বাড়ির দিকে রওনা দিই, আমি এখন আর থাকবো না। তা একটা আলো যখন নিভে গেল, ছিল বৈশাখ মাস, কাল বৈশাখী জ্বর, একটা আলো নিবা বাতাস সৃষ্টি হইলো, পানি উপর দিয়ে করতেছে। আমি মনে করলাম কি জানি কাল বৈশাখী জ্বরটা শুরু হইতে পারে। আমি এই মনে করে পিছনে চলে যেতেছি। তো যখন আমি পিছনে যাই, আমার তো লাগতেছে মানে আমি সামনে আগাইতে পারতেছি না। যতই হাঁটি আমার তো লাগে আমি পিছিয়ে পড়ে রয়েছি, আমি আর ওইখান থেকে লড়তে পারতেছি না, ওইখানে আছি হাইটা ওইটা। তা আমি সড়ক খুঁজতে যে কি ব্যাপার, আমি তো রাস্তার সাইডে আছি, সড়কের দিকে তো আমি আছি, আমি কোথায়?
আমার চারদিকে শুধু পানি আর পানি। তো যেটা আমরা বলি মেশিন ঘর, সেরো মেশিন দিয়ে ধান খেতে পানি দেয় না, বন্ধের মাঝখানে আবার অনেক জায়গায় জায়গায় সেরো মেশিন থাকে পানি দেওয়ার জন্য। তা আমি মেশিন ঘরটা দেখতে পাই ওইখান থেকে। ওই যে মেশিন ঘর আমি তাহলে বিলের সাইড দিকে বা মাঝখান বরাবর গভীরতে চলে আসছি। আমি বিলের ওই গড়টার মাঝখানে যাওয়ার চেষ্টা করি, তখন ওই আলোটা আমার সামনে চলে যায়। ওই আলোটা আমাকে ক্রস করে ওই মেশিন ঘর ওইখানে চলে যায়। আমি মনে করলাম না জানি বাইটা হইতে পারে চলে গেছে, ওই মনে চলে গেছে বয়ের। তো ওইখানে যে আলোটা নিবে যায় ওই ঘরের কাছে যায়। তা আমি খুব চেষ্টা করি, তখন খুব জোর ছিল, তখন একটু মোটা ছিলাম, তখন খুব শরীরে জোর দেয় তেজ দেয়, আমি ক্রস করে ওইখান থেকে ওই বাতাসটার থেকে আমি মেশিন ঘর বরাবর যাই। কিন্তু আমি মেশিন ঘরের কাছাকাছি যখন যাই তখন একটা আওয়াজ আসছে, হাসির আওয়াজ, মানে বয়স্ক লোক যেমন হাসলে একটা আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ পাইছি আমি, হাসির আওয়াজ মেশিন ঘরের ভিতর থেকে। মেশিন ঘরের ভিতরে কিন্তু তখন মেশিন থাকে না, বাঁশের মাচা বলে যেটা বসার জন্য, ওই মাচা রয়ে গেছে, ওইটার মধ্যে বসে আওয়াজ আসতেছে, মানে ওইখান থেকে আওয়াজটা আসতেছে, ওইখানে কেউ বসে রয়েছে। আমি সাহস করে আসলাম, ওই দিয়ে কে বসে রয়েছে, আলোটা যা আসলো ওই মনে আমার ভয় দেয় বাঁচাতেছে। আইসা দিই মেশিন করে ওই একটা লোক বসে রয়েছে, পাও জ্বলাচ্ছে আর লোক বসে রয়েছে। পিছনে যে বাতাসটা, ওই বাতাসটা কিন্তু আমাকে ছাড়ে নেই। আমি মনে করলাম কাল বৈশাখী জ্বর হতেই পারে। লোকটা টাইপটা কেমন বলবো, মাথার পিছন সাইডটা যেরকম, সামনের সাইডটা এরকম, পুরো মাথা গোল, চোখ মুখের কোনো আকার আকৃতি নেই, চুল পুরোটাই, হ্যাঁ চুল, মানে মাথাটা গোল, চুল পুরোটাই চুল। মাই গুডনেস। মার্চাঙ্গের ভিতরে বসে বসে পা ঝুলাচ্ছে, পানির মধ্যে একটা, পানির মধ্যে পা ঝুলালে যেমন শব্দ হয় না, হাসির শব্দ কি তার ভিতর থেকে আসছে? হ্যাঁ। আর আমি যখন ওর কাছে গেছি তখন হাসির শব্দ আরো বাইরে গেছে। তখন আপনি কি করছেন? তখন আমি মানে আমার শরীর স্তব্ধ হয়ে গেছে, তখন পানি বেশি না, তখন পানি আমার একাডো নিচে, আমি ওই বেশি পানির থেকে উপরে এসে পানি কমে গেছে। আমি এটা দেখার পরে আমি আর নিচেকে ঠিক রাখতে পারি নাই, আমার বাড়ির দিক না কোন দিকে আমি দৌড় দিচ্ছি ঠিক নাই। তো আমি একটা দৌড় দিচ্ছিলাম চিল্লান মেয়েরা, আমার সাথে যেগুলা যন্ত্রপাতি ছিল সব ফালাই দিয়ে দৌড়, এক দৌড়ে পরের গ্রামে, মানে রোডটা আমার এমন ভাবে ঘুরছে, বনের মাঝখান থেকে রাস্তা গেছে না, একদম সাইড দিয়ে রাস্তা পুরো দিলে বা এইদিকে আমাদের বাড়ি ধরলে বাড়িতে চলে যাবো, আর যদি আমি রাস্তা টপকায় যাই সামনে একটু বন্ধে অন্য বাড়ি, অন্য গ্রামে যায় পড়বে। হ্যাঁ, আমি এমন ভাবে দৌড় দিচ্ছি, মানে কতটুকু ছিল না ছিলাম জানি না, আমি অন্য একটা বাড়ি, ওনাদের বাড়ি চিনি, উনি আমাকে চিনে, ওনার বাসায় আমরা কাজ কাম করছি, দাম টাম কেটে লাগাই দিছি। তারপর ওনাদের বাসায় ওনার যে গোয়ালঘর ছিল, গোয়ালঘর টিনের মধ্যে যে বাড়ি খেয়ে পড়ে গেছে, ওনার শব্দ পায় লাঠি পালালে উঠছে, কি জানি চোখ পড়াইলো নাকি, চোর ডাকাত পড়লো নাকি, গোয়ালঘর যেহেতু আওয়াজ হয়েছে, আয়সা দেখে আমার মামা ডাকতাম, বললো বাইক এখানে কে, পরে দেখে আমার পুরো শরীর কাঁপতেছে, শরীর তোর ভিজা, তো আমার এইখানে একটা দাগ আছে, একটা আচরের দাগ, মানে আমার একটা ক্ষতি করছে ওই লোকটাই, আমি যারা দেখছি। তা আমার দইরা নিয়ে পানি পুনি ডাইলা জিজ্ঞাসা করে বাইক না তুমি এইখানে কে, আমি বললাম মামা এমন মন, চলো তোমার দিয়ে আসি। ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে মিনিমাম 25 মিনিট লাগবে। এত দূরে চলে গেছেন আপনি? হ্যাঁ, আমি নিচে বলতে পারি না যে এত দূরে, আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই যে আমি এখানে কিভাবে আসলাম। মানে যে অলৌকিক মানেই কিন্তু খারাপ বা ভুতুরে না, আসলে জানি না মানুষের জীবনে কখন কি ঘটে। তবে সত্যি কথা আসাদুল ভাই, যে আপনার ঘটনা শুনে আজকে সুমন দোস্তর কথা জানি না, বাট আমি অনেক অনেক ভয় পেয়েছি। সেম হিয়ার দোস্ত, মানে বেশ কয়েকটা ঘটনা আছে, এই ঘটনাগুলো শুনলে ডেফিনেটলি ভয় পাওয়ার মতো। আর বিশেষ করে আমরা আজকে যে বট গাছের নিচে বসছি, এটার মধ্যে নর্মাল কথা শুনলে এমনিতেই ভয় করার কথা। সত্যি কথা বলতে যে আমি অনেক গল্প শুনছি, কিছু গল্প সত্যি ভিতরে ঢুকে গেছে, তার মধ্যে আপনারটাও একটা। জি, আমার বাপের সাথে অনেক কিছু ঘটছে, আমার আব্বা আমার চেয়ে বেশি দেখছে, কিন্তু আমার আব্বা অনেক সাহসী লোক ছিল, পরে আমি আর একা একা কোনো মাছ ধরতে যাইতাম না। ভালো, সেটাই ভালো, এটাই বলতে চাচ্ছিলাম। অনেকেই এই ধরনের অনেক সাহসিকতার কাজ করে ফেলে নিজের অজান্তেই। আসলে আমাদের কখনোই কোনো কিছু একা করা উচিত না, পৃথিবীতে একা কখনো কোনো কিছু আসলে হয় না। আপনি যদি আপনার একটা বন্ধুকে নিয়ে যেতেন সেদিন, যে বন্ধু চলো একসাথে যাই মাছ মারি, তাহলে হয়তো এই ধরনের বিপদে নাও পড়তে পারতেন। হ্যাঁ, তাছাড়া রেহান, আমি আর তুইও কিন্তু একসাথেই যাই, সচরাচর চেষ্টা করি যে এই বিষয়গুলোতে তুই কিংবা আমি একা যেন না পড়ে যাই। যাই হোক রেহান, আরো তো একজন আছেন, ওনার ঘটনাটা একটু শুনি। যিনি হচ্ছেন ফরিদ ভাই। ফরিদ ভাই আপনি কি করেন, কোথায় থাকেন? আমি চাঁদপুর থাকি। চাঁদপুরে থাকি, স্টুডেন্ট। আচ্ছা, তার মানে আমরা যেখানে আছি এখান থেকে তো খুব বেশি একটা দূরে না,
যাই হোক, ভালোই হয়েছে, আপনার জন্য জার্নিটা অনেক সুবিধাজনক হয়ে গেছে। তো যাই হোক ফরিদ ভাই, আপনারও তো নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা আছে। আমরা ডর টিমের কাছে বেশ কিছু ঘটনা শুনেছিলাম আপনার জীবনে ঘটেছে। তো রাত বেশি হয়ে যাচ্ছে, রেহান চল কথা না বাড়ায় শুরু করে দিই। ফরিদ ভাই, আপনার প্রথম অভিজ্ঞতা কি এই ধরনের ঘটনা সম্পর্কে? আসলে ঘটনার আজ থেকে 1-1.5 বছর আগের ঘটনা। আমি আমার ফুফাতো বোন, আমার একটা জ্যাঠতো বোন, তো ঘরের সামনে বসে কথা বলতেছিলাম। আমার ফুফাতো বোন ভৌতিক ঘটনা বলতেছিল। সময়টা তখন কখন? ও রাত 8-9টা। আচ্ছা জি, তখন বলতেছিল তো আমরা একসাথে, আমার জ্যাঠতো বোন আর ফুফাতো বোন এক সাইডে বসছে আর আমি এক সাইডে, 1.5 ঘন্টা প্রায় বলতেছে। তো আমাদের ভয় লেগে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা বলতেছিল। তা আমরা ওকে বাধা দেওয়ার চেষ্টা করছি যে আর বলিস না, আর ভয় আর শুনতে পারছি। জি, অনেক ভয় লাগতেছিল। ওকে। তো হঠাৎ করে আমাদের একটা গরুর বাছুর ছিল, যে ওটা আবার কত 20-25 দিন বয়স, ওটা আবার ওখানে দৌড়াদৌড়ি করতেছিল উঠানে। তো ওই বাছুরটার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপরে আমরা বললাম যে তুই ওদিকে কেন তাকিয়ে আছিস, কিচ্ছু বলতেছে না। সেই গল্প বলছিল? জি। তারপরে হঠাৎ করে সে ওই বাছুরটার দিকে তাকায় আছে। হ্যাঁ, চুপ করে গায়ে নিয়ে অফ করে ওই বাছুরটার দিকে তাকিয়ে আছে। তো অনেকক্ষণ পরে পরে ও বলতেছে আমার জ্যাঠতো বোনকে, চালমা একটু সর, আমার পেট ব্যথা করতেছে, আমি একটু শোবো। এটা বলে শুয়ে পড়ছে ওখানে। হ্যাঁ, শুয়ে পড়ে ও সরাসরি করতেছিল আর সাপের মতন গড়ে দিয়েছিল ওই জায়গার মধ্যে। আমার জ্যাঠতো বোন বলছে কি চালমা তোর কি হয়েছে, ওটা বলছে আর ওকে একটা লাথি মারছে। তো তখন ওকে লাথি মেরে ফাড়া দিয়েছে। আমি এটা দেখে, আমি কখনো দেখি নাই, আমি ডরে 20-25 হাত দৌড় দিয়ে গেছি গিয়ে আমার হাত পাও কাঁপতেছিল, আমি ওগুলো দেখছি। তারপর ও গড়েতেছিল, হঠাৎ করে মানে নিচে পড়ে গেছে, যে ওখান থেকে নিচে পড়ে গেছে। তারপর ও সেন্সলেস হয়ে পড়ছে। তারপর ওকে ধরে ঘরে নেওয়া হলো। তো তখন একজন হুজুরকে ডাকা হলো। হুজুরকে কেন ডাকলেন? ডাক্তারও তো ডাকতে পারতেন। না, ওটা তো ওরকম না, মানে আপনাদের মনে হয়েছে যে এটা এই ধরনের অন্য কিছু অস্বাভাবিক, ও যে স্বাভাবিক করছে ওগুলা কোনো মানসিক সেই জন্য আপনারা হুজুরকে ডেকেছেন। যে হুজুরকে ডাকার পরে হুজুর আসলো। তারপরে হুজুর এসে তেল একটা বাটিতে করে নিয়ে কানে ভিতরে, 2 কানের ভিতরে দিল। দেওয়ার পরে হুজুর তারপরে ও উঠে বসার পরে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল। আবিজাবি কথা বলা শুরু করলো যে আমি যাবো গিয়ে, ওই যে আমাকে ডাকতেছে, আমাকে ছাড়। ওকে বোন বলতেছে, তখন ওকে 3 জন ধরা হয়েছে, ধরে রাখতে পারতেছিল না। আচ্ছা, ও হাসতেছে, ছাড় আমাকে। তারপরে হুজুর অনেক করার পরে আমাদের অনেক হুজুরকে অনেক ইয়ে হয়েছে যে তোমাকে ছাড়বো না আমি, তুমি আজকে তোমাকে আমি আর রাখবো না, এরকম বলছে। তো হুজুর বলছে আমাকে কি করবি, পরে বল, আগে তো কি মানে হুজুরকে থ্রেট দিচ্ছিল যে তোমাকে আমি ক্ষতি করবো। তো হুজুর বলছে আমারটা রাখ। তো পরে তো হুজুর বললো তুমি কোত্থেকে একে ইয়ে করছো, তুমি কেন একে ধরছো, বলতে ছিল না, অনেক কষ্টে। তারপর বলছে ওদের টয়লেটে সামনে আমি সন্ধ্যার টাইমে, তখন ও আমার ডিস্টার্ব করছে, তখন থেকে আমি ওকে ধরছি। যেতেছে না, যাক অনেক কষ্টে তাকে তাড়ানো হয়েছে। তাড়ানোর পরে তখন ফুফাতো বোনের শ্বশুর বিয়ে হয়েছে, আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে। কিন্তু ঘটনাটি ঘরে মূল ঘটনা প্রায় সময় স্বাস্থ্য রাতে সে যে বাইরে হাঁটতো একা একা, জঙ্গলের দিকে যেত গিয়া। মানে বুঝি নাই ঘটনাটা, মানে তখন শ্বশুর বাড়িতে উনি কি করতো রাতের বেলা? জি, মানে অনেক সাজগোজ করতো, মানে যেটা স্বাভাবিক ভাবে আসলে মানুষ কোন অনুষ্ঠানে গেলে হয়তো এইভাবে সাজে। জি জি, ওইভাবে সাজগোজ করে বের হয়ে জঙ্গলে চলে যেত। হ্যাঁ, টয়লেটের কাছে যেত গিয়া, যেখান থেকে ওনাকে ধরেছিল ওখানে চলে যেত। হ্যাঁ, ওনার স্বামী ও একদিন বলছিল যে কই যাইতেছো, এরকম বলছে। আর ওকে বলছে আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, ওই যে আমাকে ডাকতেছে, আমি ওদের সাথে যাবো কি। তো তারপরে ওকে এরকম ওর স্বামী ধরছে আর ওকে থাপ্পড় মারছে, হাজবেন্ডকে থাপ্পড় মারছে। আর হাজবেন্ড সেন্সলেস হয়ে গেছে, মানে এক থাপ্পড়ে হাজবেন্ড সেন্সলেস হয়ে গেছে। জি, তো ওনার স্বামীকে থাপ্পড় দেওয়ার উনি সেন্সলেস হয়ে পড়ছে। তারপরে মানুষজন এসে ওনাকে পানি দেওয়া, মানে আশেপাশের মানুষজন তখন ছুটে আসছে। আসার পরে উনি পানি দেওয়ার মুখে পানি ছিড়া দিয়েছে। তারপরে ইয়ে হয়েছে। তার কয়েকদিন পরে ফুফাতো বোন টয়লেটে যাওয়ার সময়, এটা কখন, দিনে না রাতে? রাতে
রাতের বেলা? রাতে তখন 1টা কি 1:30 হবে। তো তখন দেখতেছে একটা মানুষ। কোথায় দেখতেছে? ওই টয়লেটের কাছে, যে টয়লেটটাতে ওনাকে ধরেছিলাম। জি জি। আচ্ছা, একটা মানুষ, একটা পাও আছে আর একটা নাই। ভালো করে খেয়াল করে দেখে ওনার মাথাটাও নাই। আচ্ছা, শরীরে চোখ এই অবস্থা। তো উনি চিৎকার করে, তো যখন মানুষ আসে, মানুষ আসার পরে উনি বলছে আমি এই মানুষ এসে মানে সবাই যখন আসে ওনাকে কি অবস্থায় দেখতে পায়? যে ওনার চিৎকার শুনে তো মানুষ দৌড়াদৌড়ি করে আসে, এসে দেখে উনি শুয়ে আছে, মাটিতে পড়ে আছে। জি, তখন ওনাকে ঘরে নেওয়া হলো। ঘরে নেওয়ার পরে তেল পানি দেওয়া হলো মুখে, তারপর বলে যে আমি এরকম এরকম দেখছি। মানে ওই পানি টানি দেওয়ার পর যখন জ্ঞান ফিরে তখন আপনারা শুনতে পেয়েছেন যে সেই ধরনের জিনিস দেখতে পেয়ে চিৎকার করছে? জি জি। ওকে। তার কয়েকদিন পরে উনি একদিন দুপুর বেলায়, আপনার আপু, জি, গোসলখানায় গেছে গোসল করতে। তো ভিতরে গোসল করতেছে, তো বাইরে থেকে মানে শোনা যাইতেছে মানে পাঁচটাপাঁচটির শব্দ। ওকে। যে পাঁচটাপাঁচটির শব্দ। তো লোকজন এসে বলল, মানে দরজার সামনে এসে বললো যে কি হয়েছে, হ্যাঁ কে আর কে কি হইতেছে। আচ্ছা, আপনি যেভাবে বলছেন আমাদের শ্রোতাদের হয়তো ঘটনাটা বুঝতে একটু সমস্যা হয়ে যেতে পারে। মানে ঘটনাটা ছিল এইটা, বাইরে থেকে মানুষজন ভেতরে কোনো দস্তাদস্তির শব্দ শুনতেছে, মানে কিছু একটা শব্দ হইতেছে। হ্যাঁ। তখন সবাই এসে দরজায় নক করতেছে যে কি হয়েছে কি হয়েছে। হ্যাঁ, তখন কোনো সারা শব্দ নাই, শুধু পাঁচটা আওয়াজ শুনতেছে। তার অনেকক্ষণ পরে মানুষের বুঝতেছে না যে কোনো কথা আসতেছে, শুধু পাঁচটা আওয়াজ। তো তখন মানুষ দরজা ভেঙে ভিতরে দেখে ওনার মাথাটা নিচে, আর উনি পাশাপাশি করে মাথাটা উড়াইতে পারতেছে না। কিসের নিচে মাথা? ওই বালতি, বড় একটা বালতি গোসল করার জন্য। যে গোসলখানার মধ্যে যে বড় বালতি থাকে, সেই বালতি থেকে পানি ছিল? জি জি। আচ্ছা, বালতি ভর্তি পানি, সেই বালতির মধ্যে উনি মাথা নিচের দিকে পানির মধ্যে দিয়ে রাখছে আর দুই হাত পা নাড়াচাড়া করে। মাথা মনে হইতেছে যে উঠাইতে পারতেছে না, দেখে মনে হচ্ছে যে মাথা উনি তুলতে পারতেছে। জি জি। ওকে। উনি মাথার চেষ্টা করতেছে। তারপরে ওনাকে ধরে যে ঘরে নেওয়া হলো। তারপরে ওনার জ্ঞান ফিরতেছে না, ডাক্তার আনছে। ডাক্তার আনার পরে ওনাকে ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পরে উনি সুস্থ হয়েছে। তো একদিন রাতে উনি স্বপ্ন দেখে যে আমি তো তোকে নিয়ে যাব, সময় হয়ে গেছে, তোকে আর পারলাম না নিয়ে যেতে গোসলখানা থেকে, তো আমি তোকে একদিন নিয়ে যাব। ওটা বলছে। উনি চিৎকার করে উঠছে আর এক কোনায় বসে উনি অনেক করতেছে, কান্নাকাটি করছে। জি জি। তো ওনার স্বামী বলতেছে যে কি হয়েছে, উনি কোনো কথা বলতেছিল না। তখন উনি অনেকক্ষণ পরে যে বলতেছে আমি এমন দেখতেছি, আমাকে নাকি নিয়ে যাবে। পরের দিন কবিরাজ ওনাকে আনা হলো। তারপরে কবিরাজ এসে আপার উপরে জিন ভর করা হয়েছে। জিন ভর করার পরে কবিরাজ বলছে যে তুই আর কি কেন ধরছিস? তো বলছে আমার ডিস্টার্ব করছে, এই জন্য আমি ধরছি। তো কবিরাজ বললো ডিস্টার্ব করছে, এখন ছেড়ে দেই। কয় না, আমি ওকে ছাড়তে পারবো না, আমি ওকে নিয়ে যাব। তারপরে ও বলছে যে না, ওকে নিতে পারবি না, কেন নিবি? ও ডিস্টার্ব করছে, ডিস্টার্ব হইতে তোর জেনে ডিস্টার্ব করেনি। না, আমি ওকে নিয়ে যাব। তারপর অনেক কবিরাজ ইয়ার পরে যে তো বলছে আমি যাবো গিয়ে, তো আমি ওকে যদি ছাড়ি তোর সংসারে আমি শান্তিতে থাকতে দেব না। তারপরে ওনার কয়েকদিন পরে ওনার সংসারে অনেক ঝামেলা চলতে থাকে, ঝগড়া ওনার স্বামীর সাথে, ওনার শাশুড়ির সাথে, মানে কোন প্রকারে, মানে আবার এক কথা বলতে ওনার সংসারে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তো স্বামীর বাড়ি থেকে এসে পড়ে। তারপরে মানে জাস্ট ওই যে বলা হয়েছিল যে সুখে থাকতে দিবে না ওনার। জি জি জি। তো সেই সুখটা আর ওনার মধ্যে মানে কোনো না কোনো ভাবে উনি একটা প্রবলেমের মধ্যে থাকে। জি। তো এই হচ্ছে আপনার যেই দেখা ঘটনা সেটা। জি। ওয়েল, ফরিদ ভাইয়ের গল্পটা আসলে কি বলবো, গল্পের সাথে দোষ জায়গার একটা ব্যাপার আছে, বুঝছিস? মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে ফর এক্সাম্পল তুই যদি এমন একটা জায়গায় যাস যেখানে মনে কর খুব বড় একটা যুদ্ধ হয়ে গেছে, বা ওই যে ওইদিন আমরা বলতেছিলাম যে প্লেগ টাইপের কোনো কিছু হয়েছে, ওই জায়গাগুলো তুই যে ভেনিস ইটালি, রাইট? তো ওই জায়গাটার কথা তুই যখন বলতেছিলি না, তখন আমার একটা ফিল করছিলাম যে মনে কর আমি জানি না যে ওইখানে এরকম ঘটছে, আমি এমনি গেছি, একটা নেগেটিভ এনার্জি, একটা নেগেটিভ ভাইব টের পাওয়া যায়। আই থিঙ্ক যেমন এই প্লেসটার যে ব্যাপারটা, ক্যান ইউ ফিল দ্যাট ভাইব? কোর্স এটা আমি ড্যাম শিওর, যদি এইখানে কেউ আসে মানে কিছু না কিছু, সে যদি নাও জানে ঘটনা, তার কিছু না কিছু হলো একটা মানে কেমন জানে একটা ফিলিংস হবে, হয়, রাইট?
আর তাহলে আমরা দোস্ত এক কাজ করে, আমরা কিন্তু বলা হয়নি এই যে সবাইকে নিয়ে আসছি। আচ্ছা, আমরা নিজেরাই পেঁচাল করে যাচ্ছি। আচ্ছা, তাহলে তুই একটু বল আসলে ব্যাপারটা কেন আমরা এখানে আসলাম। এই জায়গাটা হচ্ছে যে চাঁদপুরের কচুয়া থানার এখন গ্রামের নাম, আর এক্সাক্ট লোকেশন তো আমরা বলছি না। এটা কেন বলছি না অলরেডি জানি সেটা। এখানে আসার কারণটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে বটগাছটা, এই বটগাছটা খুবই প্রায় কয়েকশো বছরের পুরনো বটগাছ, দেখেই তো বোঝা যায়। আর পাশে ব্রিকফিল্ড এবং শ্মশান একটা আমাদের ডান পাশে কিন্তু আছে, আর আশেপাশে কিন্তু ক্ষেত, তেমন কোনো বাড়ি নেই, জনবসতি জায়গা না আর কি, সোজা কথা। রাইট। তো এইটাতে কথিত আছে এই এলাকার মধ্যে যে এই যে বটগাছটা আছে, আমরা নিশ্চয়ই সবাই বেহুলা লক্ষিন্দারের কথা তো জানি, অবশ্যই এই কথিত বেহুলা কখনো বিধবা হয় না। রাইট। তো লক্ষিন্দার যখন মারা যায়, বেহুলা যখন ভেলাতে করে তাকে ভাসিয়ে দেওয়া হয়, সে তো স্বামীকে নিয়ে ঘুরে বেরিয়েছে। এটা আসলে এটা হচ্ছে একটা মানে হিন্দু ধর্মের একটা ঘটনা। তো সেখানে এটা নিয়ে ওটার অথেন্টিসিটি বা কি, ওটা নিয়ে আসলে আমাদের বলার রাইট নাই, আমরা সেক্ষেত্রে নাই বলি। কথিত আছে বেহুলা যখন তার স্বামীকে নিয়ে, সাপে কামড়ানো স্বামীকে নিয়ে ভেলায় চড়ে যায়, সেই ভেলাটা যখন মানে যেই দিক দিয়ে যায়, এই বট গাছটার নিচে এসেও নাকি ভিড়ে ছিল। আচ্ছা, এটাও ছিল একটা জায়গা যেখানে তারা ক্ষণিকের জন্য এই ভেলাটা এখানেও ভাসতে ভাসতে এসেছিল। তো এটা কথিত আছে, মানে ট্রু অর ফলস এটা গড নোজ। আর আরো একটা বিষয় হচ্ছে যে এরপর দেখা গেছে যে এই গাছটার আশেপাশে এই জায়গাটাতে অনেক মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের কিছু ফেস করেছে, সেজন্য মানুষজন একটু অ্যাভয়েড করে জায়গাটাকে, খুব একটা আসে না। বিশেষ করে দেখা গেছে দিনের বেলাতে এমন হয়েছে, কেউ দুপুর বেলা একা যাচ্ছে এখানে, অনেককেই মনে কর যে এমন কিছু মানে আসর করেছে, পরবর্তীতে অসুস্থ হয়ে গেছে, হাত পা প্যারালাইজড হয়ে গেছে, এই ধরনের কিছু ঘটনা আর কি এখানে ঘটেছে। তারপর থেকেই এই জায়গাটা মোটামুটি একটা অন্যভাবে দেখা হয়। মানে বুঝতে পারলাম যেটা, যে আমি আনইউজুয়ালি এবার তোকে জানি সময় বল আর যেই সময় বল জিজ্ঞেসই করিনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোর উপর এতটা ভরসা করা ঠিক হবে না, যথেষ্ট ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে আসছিস। আমাদের কাজই তো এটা। এখান থেকে পজেসড হয়েছে মানুষ, তার মানে এরকম ব্যাপারও ঘটেছে। আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি কি, একেবারে না ঘটলে কোনো কিছু রটে না, অল্পটা কিছুটা হয়তোবা এটা রংচং মাখিয়ে অনেক বড় হয়ে যায়, অনেক বড় করে গ্রামের মানুষদের অনেক সময় কুসংস্কার থেকে অনেক কিছু তারা মনে করে ফেলে অটোমেটিক্যালি। বাট তারপরেও কিছু একটা আনইউজুয়াল তো কারণ। আমি কিন্তু মানে এইখানে যখন ওই যে বেহুলা লক্ষিন্দারের ঘটনাটা যখন আসছে না, মানে এইটা ফিল করলে না একটা কেমন জানি একটা অন্যরকম একটা কাজ করে। সো দিস ইজ দ্য প্লেস। যাই হোক, প্লেসের কথা তো বললাম, তাই না? এই প্লেসে আর মনে হয় থাকা ঠিক হবে না, দিনের বেলা এসে দেখে যাবো না আরেকবার। যাই হোক, চল তাহলে উঠি আমরা। চলেন ভাইজানরা, চলেন সবাই উঠি আজকের মতো। মানে ভয় বুঝতেই পারছেন, আজকের মতো শেষ হয়ে গেছে। হয়তো ইতিমধ্যে অনেকেই রেডিওটাকে বন্ধ করে দিয়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে হয়তো আমার কথা আর কারোরই শুনতে ইচ্ছে করছে না, কারণ ডরের আসল গল্প শেষ। আসলে কি শেষ হয়েছে? সারা রাত মাথার মস্তিষ্কে নিউরনে ঘুরে বেড়াবে ডরের এই গল্পগুলো, এবং যদিও বা কখনো কখনো এমন কোন ঘটনার মুখোমুখি আপনি হয়ে যান, তাহলে সেটা হয়তোবা আজকে ডর শোনার কারণেই আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। প্রিয় শ্রোতা, আমরা যে কথাটি সবসময় বলে থাকি, বিজ্ঞান যেটা বলে, সিইং ইজ বিলিভিং। আপনি যা দেখছেন সেটাই বিশ্বাস করার মতো, কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে, অনুভূতির বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে। সেই জগতের আত্মপান্ত আমরা জানি না। সুতরাং ডরে যেসব ঘটনা উঠে আসে তাকে অবিশ্বাস করাও একেবারেই অযৌক্তিক। আজকের মতো শেষ করতে চাই। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আমার টিম মেম্বারদের নিয়ে আবারও আপনাকে স্বাগত জানাবো আরো একটি ভৌতিক অ্যাডভেঞ্চারাস অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি।